আসসালামু আলাইকুম বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সবাইকে জয়কলির পরিবারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের মুন্না ভাইয়া, তোমরা পূর্বে অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছিলে। আজকে সন্ধ্যা ঠিক 7:15 আমরা জয়কলির পেজ থেকে আমরা উপস্থিত হব আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির নিউটনিয়ান বলবিদ্যা অর্থাৎ ফিজিক্সের ক্লাস নিয়ে। সো আমরা ঠিক সময় মতো কিন্তু চলে আসছি। সো তোমরা একটু কষ্ট করে যারা উপস্থিত হয়ে গিয়েছো ক্লাসে, তারা একটু কষ্ট করে জানাও যে ভাইয়া সব কিছু পারফেক্টলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা এবং ওভারঅল ক্লিয়ার আছে কিনা। শুরুতেই আমি একটু সময় দিয়ে নিব যাতে করে আমরা সবাই একসঙ্গে যুক্ত হয়ে আজকের আমরা কাঙ্ক্ষিত ক্লাসটা করতে পারি। সো যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন তারা একটু কষ্ট করে ভাইয়াকে জানান যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। এই তো মোটামুটি আমরা সবাই চলে আসতেছি। সো সবাই একটু যুক্ত হয়ে যাও। ইতিমধ্যেই যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের একটু মেনশন করে দেন, ক্লাসটা শেয়ার করে দেন। যেহেতু আজকের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, সবার জন্য ফ্রি, যাতে সবার কাছে পৌঁছাইতে পারে ক্লাসটা, এই জন্য আপনাদের ছোট ছোট শেয়ার এবং আলটিমেটলি মেনশন অনেক গুরুত্বপূর্ণ। সো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছেন, নিজে ক্লাসটায় উপস্থিত থাকার পাশাপাশি আপনাদের যত বন্ধু বান্ধব জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছে সবাইকে একটু ক্লাসে ডেকে আনেন, মেনশন করেন, যাতে করে আলটিমেটলি আমরা সবাই মিলে ভর্তি প্রস্তুতিটা সুন্দরভাবে 100তে 100 কমপ্লিট করে আমাদের কাঙ্ক্ষিত সিট নিশ্চিত করতে পারি। সো সবাই একটু আমাকে বলেন যে ভাইয়া সবকিছু পারফেক্টলি তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, এই তো সবাই চলে আসতেছে। অল ক্লিয়ার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার। সো দেখেন, ক্লাসটা শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা আপনারা সবাই আমাদেরকে জয়কলির পেজে সবসময় মেসেজ করেন যে ভাইয়া আমাদের যে জয়কলি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য যে কোর্সটা চলতেছে, এই কোর্সে আমরা কিভাবে এনরোল করব, এই কোর্সে ভর্তি হলে নাকি আমাদেরকে বই ফ্রি দেওয়া হবে। সো এরকম অনেক অনেক প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। সো এইটা আগে ক্লিয়ার করি, ক্লাস শুরু করার আগে এটা আগে ক্লিয়ার করি যে ভাইয়া আমাদের জয়কলি থেকে যে প্রোগ্রামটা আমরা লঞ্চ করেছি সেইটাতে তোমরা কিভাবে এনরোল করতে পারবা, এটাতে এনরোল করলে বই ফ্রি পাবা নাকি কোর্স ফ্রি পাবা, নাকি আসলে কি কি থাকতেছে আমাদের এই কোর্সে। তোমরা সকলেই জানো আমাদের দীর্ঘ অনেক কয়েক বছর পর কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এবার ভর্তি প্রস্তুতি আলটিমেটলি পরীক্ষাটা নিচ্ছে, ঠিক আছে। এর বিগত কয়েক বছর থেকে আলটিমেটলি রেজাল্টের ভিত্তিতে নিলেও এবার কিন্তু তোমাকে পরীক্ষা দিয়ে পাস মার্ক তুলে আলটিমেটলি তোমার পছন্দের কলেজে ভর্তি হতে গেলে তোমাকে কিন্তু একটা সুন্দর একটা মার্ক পেতে হবে, তোমাকে চান্স পেতে হবে, দেন তোমাকে পড়ার আলটিমেটলি তুমি যোগ্যতা অর্জন করবা। এখন কিন্তু আর রেজাল্টের ভিত্তিতে না, তার মানে তোমাকে পড়াশোনা করে কিন্তু এখন চান্স পাইতে হবে। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য তোমরা সবাই জানো আলটিমেটলি আমরা কিন্তু জয়কলি পাবলিকেশনের পক্ষ থেকে সর্বপ্রথম আমাদের সেরা বইটা লঞ্চ করে ফেলছি, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা বইটি। এখন এই বইটা লঞ্চ করার পাশাপাশি তোমাদের জন্য একটা খুবই আকর্ষণীয় চমক কিন্তু আছে। সো আলটিমেটলি তোমরা যারা আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন কোর্সে যারা এনরোল করবা, তারা কিন্তু আলটিমেটলি মাত্র 600 টাকা দিয়ে তোমরা এনরোল করলে আমাদের এই বইটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। এই বইটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। সো এখন এই জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে আসলে কি কি থাকছে, কোর্সে কি কি থাকছে এটা যদি আমি তোমাদেরকে বলি যে ভাইয়া কোর্সে থাকছে কি কি, আসলে কোর্সে থাকতেছে হচ্ছে আমাদের, দেখো সর্বপ্রথম হচ্ছে আমাদের বইটা তোমরা ফ্রি পাবা, আমাদের জয়কলির বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা, সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। তারপরে আমাদের হচ্ছে বিষয়ভিত্তিক ক্লাস থাকবে, আমাদের কি ভাইয়া বিষয় ভিত্তিক ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টের বিষয় ভিত্তিক ক্লাস থাকবে, বিষয় ভিত্তিক ক্লাস থাকবে প্রত্যেকটা সাবজেক্টের কি রে বিষয় ভিত্তিক ক্লাস থাকবে। তারপরে আমরা হচ্ছে তোমাদের উদ্দেশ্যে হচ্ছে সাজেশন ক্লাস নিব, সাজেশন ক্লাস নিব। তারপরে আমরা তোমাদের উদ্দেশ্যে কিন্তু মডেল টেস্ট অর্থাৎ পরীক্ষার ব্যবস্থা থাকবে, এখন কথা হচ্ছে যে ভাইয়া বই ফ্রি দিবেন, প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন বিষয়ভিত্তিক ক্লাস থাকবে, সাজেশন ক্লাস থাকবে, পরীক্ষার ব্যবস্থা থাকবে। এখন এই কোর্সটা আসলে কোর্স ফিটা কত, আসলে এটা নিয়ে অনেকে টেনশনে আসো যে এই কোর্সের কোর্স ফিটা কিন্তু মাত্র 600 টাকা। অর্থাৎ তুমি 600 টাকা দিয়ে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন কোর্সে যদি তুমি এনরোল করো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তুমি আমাদের বইটা ফ্রিতে পেয়ে যাবে। এখন যদি আলটিমেটলি বইটা তুমি যে কোনো একটা লাইব্রেরি থেকেও কিনতে চাও, তবুও কিন্তু আলটিমেটলি সমপরিমাণ টাকা লেগে যাবে। সো আলটিমেটলি তোমরা যারা আমাদের কোর্সে ফ্রিতেই যুক্ত হতে যাচ্ছ, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি এই কোর্সে পারচেস করলে অর্থাৎ 600 টাকা দিয়ে পারচেস করলে তুমি আমাদের এই জয়কলির জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা বইটা ফ্রি পাবা। তার পাশাপাশি আমাদের কোর্সে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা আলটিমেটলি বিষয়ভিত্তিক, যেখানে আমাদের বিষয়ভিত্তিক ক্লাস থাকবে, সাজেশন ক্লাস থাকবে। এবং তোমাদের দেখো শুধুমাত্র পড়লেই হবে না, শিখলেই হবে না, তুমি অ্যাপ্লাই করতে পারতেছো কিনা এটাও কিন্তু তোমাকে যাচাই করতে হবে। অর্থাৎ তোমাকে কি করতে হবে ভাই, বেশি বেশি করে পরীক্ষা দিয়ে নিজেকে প্রস্তুত রাখতে হবে যে তোমার আসলে যে শিখলা সেটা তুমি অ্যাপ্লাই করতে পারতেছো কিনা, ঠিক আছে। কারণ আমাদের হচ্ছে ভর্তি পরীক্ষাটা দিয়ে তোমাকে চান্স পাইতে হবে, অর্থাৎ পরীক্ষা ফেস করতে হবে। যত বেশি পরীক্ষা ফেস করবা তত তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিটা ফ্রুটফুল হবে। ওকে, সো এখন কথা হচ্ছে যে ভাই আমরা এখন ভর্তি হব কিভাবে। আসলে ভর্তি হওয়ার জন্য আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটু যোগাযোগ করতে পারো, সেটা হচ্ছে 01
678343471 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আলটিমেটলি তোমাদেরকে সকল প্রসিডিউর বুঝাই দেওয়া হবে, ঠিক আছে? সো আমি আবারও বলে দিচ্ছি, আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে চ্যাম্পিয়ন কোর্সটা এখন বর্তমান রানিং আছে সেটার কোর্স ফি মাত্র 600 টাকা। এই কোর্স ফি দিয়ে তুমি যদি ভর্তি হও তাহলে তোমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আলটিমেটলি যোগাযোগ করে ভর্তি কনফার্ম করতে হবে। ভর্তি হওয়ার সাথে সাথে তোমার বাসায় সুন্দরভাবে কুরিয়ার করে আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা বইটা তোমাদের বাসায় সুন্দর মতো কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। এবং আমাদের কোর্সে তোমরা যা যা পাবা, বিষয়ভিত্তিক ক্লাস, সাজেশন ক্লাস এবং আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আলটিমেটলি তোমরা খুব সুন্দরভাবে মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে? সো এই গেল আমাদের হচ্ছে তোমাদের একদম বহুল কাঙ্ক্ষিত প্রশ্ন যে ভাই কিভাবে যুক্ত হবে কিভাবে না হবে। আমি এই জন্য ক্লাসের শুরুতেই তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝাই দিলাম বিষয়টা। তো চলো আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাবো। আজকের কাঙ্ক্ষিত ক্লাসের আমাদের কোন অধ্যায় পড়বো আমরা? আমাদের নিউটনিয়ান বলবিদ্যা। ও আরো একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা কিন্তু যে তোমরা আলটিমেটলি আমাদের আজকে থেকে কিন্তু ফিজিক্সের অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু হয়ে গেল, তাই না? এই যে নিউটনিয়ান বলবিদ্যা ক্লাস শুরু হয়ে গেছে। সো এই ক্লাসগুলো কিন্তু আলটিমেটলি তোমরা ফ্রিতে আর বেশি দিন পাবা না, খুব দ্রুতই এই ফ্রি ক্লাস আলটিমেটলি এইখানে স্টপ করে আমাদের পেইড গ্রুপে, যেটা আলটিমেটলি প্রাইভেট গ্রুপ, সেখানে কিন্তু ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। সো যারা এখনো ভর্তি হও নাই তারা খুব দ্রুত এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, কারণ আলটিমেটলি পরের ক্লাসটা কিন্তু তোমরা আর পাবলিকলি করতে পারবে না, তখন কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে এই ক্লাসটা অনুষ্ঠিত হবে। সো চলো আমরা আজকে নিউটনিয়ান বলবিদ্যা এই অধ্যায়টা কিন্তু ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বার এইখান থেকে প্রশ্ন আসবেই। সো এখান থেকে আমাদের পড়াশোনার মধ্যে থিওরিটিক্যাল পড়াশোনা আছে, আবার এখান থেকে বেশ ম্যাথমেটিক্যাল কনসেপ্টের পড়াশোনা আছে। আমরা সবকিছুই ক্রমান্বয়ে আজকে এই পুরো অধ্যায়টা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য যতটুকু প্রয়োজন ইনশাআল্লাহ 100% আমরা কমপ্লিট করব। সো চলো আমরা বেশি কথা না বলে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিই। সর্বপ্রথম দেখো, আমাদের আলটিমেটলি হচ্ছে বেশ কিছু সূত্রবলী আছে, সেই সূত্রবলীর সঙ্গে আমরা একটু পরিচয় হই। একটু পরে আমি প্রত্যেকটা কনসেপ্ট আলাদা আলাদাভাবে আবার বুঝাবো। সো দেখেন, আমাদের বল সংক্রান্ত আমাদের সূত্রাবলী পড়তে হবে, একটু পরে আমি আসতেছি সেগুলোতে। আমরা জাস্ট একটু দেখে নিই যে ভাই এই অধ্যায় থেকে আমাদের কি কি সাথে পরিচিত হতে হবে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য। সো আমরা বল সংক্রান্ত পড়ালেখা করব, বলের সংক্রান্ত পড়ালেখা করব, বলের ঘাত সংক্রান্ত পড়ালেখা করব, তারপরে ঘর্ষণ এবং ভরবেগ সংক্রান্ত পড়ালেখা করব, তারপরে নতিকোণ বা ব্যাংকিং কোণ পড়ালেখা করব, ভরবেগের সংরক্ষণশীলতা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা পড়াশোনা করব। তারপরে আসো আমরা পরবর্তীতে হচ্ছে আমাদের কৌণিক পার্ট। দেখো আমাদের রৈখিক পার্টটা শেষ করে ফেলাম, এখন কৌণিক পার্টের মধ্যে কি কি পড়তেছে? আমাদের টর্ক পড়তেছে, জড়তার ভ্রামক পড়তেছে, চক্রগতি ব্যাসার্ধ, প্রত্যেকটা কনসেপ্ট দেখো আমরা খুব সুন্দর মতো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি আসলে আজকের ক্লাসে আমরা কি কি মূলত পড়বো। পুরো অধ্যায়টাই মূলত কমপ্লিট করব। তোমাদের অধ্যায়টা কি কি আছে, মূলত কোন কোন টপিক বেশি গুরুত্ব দিতে হবে সেটার জন্য কিন্তু আমি তোমাদেরকে প্রথমে সামারি আকারে দেখাই দিচ্ছি। একটু পরে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব। তারপরে দেখেন আমাদের কৌণিক বলবিদ্যার মধ্যে আমাদের এই যে ব্যাংকিং কোণ আমরা পড়বো, তারপরে হচ্ছে কৌণিক ভরবেগ, কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল, তারপরে কৌণিক গতিশক্তি, সবকিছুই আমরা আলোচনা করব মূলত আজকের ক্লাসে, ঠিক আছে? সো চলো আমরা এখন প্রত্যেকটা টপিক বেস পড়াশোনা শুরু করব। এখন আমরা প্রত্যেকটা টপিক বেস পড়াশোনা করব। সো সর্বপ্রথম আসি আমাদের বল, ঠিক আছে? সে নিউটনিয়ান বলবিদ্যা যেহেতু অধ্যায়ের নাম, তার মানে তোমাকে বল নিয়ে একদম খুব সুন্দর মতো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কারণ এইখান থেকে বল থেকেই মূলত বেশি প্রশ্ন আসতে দেখা যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত সালগুলোতে বল থেকে কিন্তু বেশ কয়েকবার প্রশ্ন আসছে। সো এই বল কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে হবে। সো দেখেন, আমি যদি সর্বপ্রথম বলি যে ভাই বল এটা কি রাশি, আসলে ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? তোমরা একটু বলতে পারবা যে ভাইয়া বলটা আসলে কি রাশি? বলটা আসলে কি রাশি, ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? বল কি রাশি? সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে উত্তর দাও দেখি যে ভাইয়া আমাদের বলটা কি রাশি, বলটা কি রাশি, বল কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? আমরা কিন্তু সবাই জানি যে ভাইয়া বলের মান এবং দিক আছে, তার মানে এটাকে আমরা ভেক্টর রাশি বলতে পারবো। কি রাশি ভাইয়া? ভেক্টর রাশি বলতে পারবো। সো এই প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ভেক্টর রাশি বা নিচের কোনটি ভেক্টর রাশি নয় বা নিচের কোনটি স্কেলার রাশি, এই টাইপের প্রশ্নে আমাদের আসতে পারে কিন্তু। সো বলটা কিন্তু আমাদের ভেক্টর রাশি, কারণ এটার মানও আছে দিকও আছে, মানও আছে দিকও আছে। কেন ভেক্টর রাশি? কারণ মান প্লাস দিক দুইটাই আছে, মান প্লাস দিক দুইটাই আছে কিন্তু ভাইয়া। ওকে, এখন আসো যে ভাইয়া বলের আসলে যে বেসিক সূত্রটা আমরা জানি সেটা কি ভাইয়া? যে বলের বেসিক সূত্র হচ্ছে F = ma, ছোট্ট একটা সূত্র, তাই না? F = ma, বলের সূত্র কি? বল F = ma, ঠিক আছে? এখন এই mটা কি ভাইয়া? mটা হচ্ছে বস্তুর ভর, mটা বস্তুর ভর, আর এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের ত্বরণ। এটা কি? এটা হচ্ছে আমাদের ত্বরণ। এখন কথা হচ্ছে যে ভাই বল রিলেটেড যে কোনো প্রশ্ন যদি আমাদেরকে সমাধান করতে বলে তাহলে আমরা এই ছোট্ট সূত্র দিয়ে সমাধান করতে পারবো। এখন কথা দেখো, আমাদের ভর নরমালি কিন্তু চেঞ্জ হয় না, ভর নরমালি চেঞ্জ হয় না। ভর কখন চেঞ্জ হয়? যখন তুমি ধরো চাঁদে নিয়ে গেলা, মহাকাশে নিয়ে গেলা, তখন কিন্তু অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হলে আমাদের ভরটাও চেঞ্জ, আমাদের মানে আলটিমেটলি ওজন চেঞ্জ হয়, ঠিক আছে? বাট ভর কিন্তু কখনো চেঞ্জ হয় না। কি ভাইয়া? ভর কখনো চেঞ্জ হয় না। দেখেন আমাদের ভর কিন্তু কখনোই চেঞ্জ হয় না। এটা চাঁদে নিয়ে যান, কোথায় নিয়ে যান, ভর চেঞ্জ হয় না।
ভর কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু আমাদের ওজন চেঞ্জ হয়। কেন ওজন চেঞ্জ হয় ভাইয়া? কারণ ওজন W = আমরা জানি mg, তাই না? সো g যদি পরিবর্তন হয়ে যায়, এই g যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের এটা আলটিমেটলি চেঞ্জ হয়ে যাবে, আমাদের ওজনটাও চেঞ্জ হয়ে যাবে। সো ভর যেহেতু, তার মানে ভর তো কখনো চেঞ্জ হয় না। আমাদের পরেরটা আসো ত্বরণ। এই ত্বরণ নিয়ে আমাদের কাহিনী বাজে যে ভাই ত্বরণ বিভিন্ন কন্ডিশন ভেদে বিভিন্ন রকম সূত্র হইতে পারে। এখন যদি আমার এই ত্বরণ নির্ণয়ের সকল সূত্র যদি জানা থাকে তাহলে কেমন হয় বলো তো? যেমনি আমাদের প্রশ্ন আসুক না কেন আমরা ইজিলি কিন্তু পারবো। সো ত্বরণ নির্ণয়ের মুন্না ভাইয়া তোমাদেরকে মোট 6টা সূত্র শিখাবো। যদি পরীক্ষায় আসে তাহলে এর মধ্যেই আসতে বাধ্য। তোমার যদি এই 6টা সূত্র তোমার ত্বরণের মুখস্থ থাকে তাহলে তুমি বল নির্ণয়ের কোনো ম্যাথে ইনশাআল্লাহ আটকাবা না। সেটা কি কি চলো শিখে আসি। সেটা হচ্ছে আমাদের A = সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ভাই বেগের সমীকরণ দেওয়া থাকলে বেগকে একবার ডিফারেন্সিয়েট করতে হয়। বেগের সমীকরণ দেওয়া থাকলে, ধরো একটা বেগের সমীকরণ দেওয়া আছে, এখন বেগের সমীকরণ থেকে তুমি ত্বরণে কিভাবে করবা? তোমাকে বেগটাকে একবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে, অর্থাৎ A = dv/dx লিখতে পারবো। আবার যদি সরণের সমীকরণ দেওয়া থাকে তখন দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ d²s/dx² পাবো আমরা, ঠিক আছে? সো এখন দেখেন এইখান থেকে আমরা আবার আদিবেগ এবং শেষ বেগ যদি দেওয়া থাকে এবং সময় দেওয়া থাকে v - u/t বলতে পারবো। আবার A = আদিবেগ শেষ বেগ এবং সরণ দেওয়া থাকলে v² - u² / 2s বলতে পারবো। আবার এইখান থেকে তম সেকেন্ড বলা থাকলে আমাদের হচ্ছে s2 - s1 / t2 - t1 বলতে পারবো। এটা কি ভাইয়া? স্পেশালি তোমাকে বলা থাকবে তম সেকেন্ড, স্পেশালি কি বলা থাকবে ভাইয়া? তম সেকেন্ড বলা থাকবে, ঠিক আছে? আরেকটা সূত্র তোমার দেখো, যদি আদিবেগ শূন্য থাকে, আদিবেগ যদি শূন্য থাকে তখন আমরা A = 2s/t² বলতে পারবো। A = 2s/t²। এটা কই থেকে আসছে ভাইয়া? দেখো আমাদের একটা সূত্র আছে না যে s = ut + হাফ AT²। তাহলে দেখো ইউ যদি শূন্য হয় তাহলে এইটা পুরোটাই শূন্য হয়ে গেল, তাহলে এটাকে পার করে দাও, তার মানে A = 2s/t²। তাহলে মোট কয়টা সূত্র পাইলাম দেখো তো? এই একটা পাইলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এই 6টা সূত্র তোমার যদি জানা থাকে ভাইয়া, ত্বরণ নির্ণয়ের যদি 6টা সূত্র জানা থাকে তাহলে এইখান থেকে যেমনেই প্রশ্ন আসুক না কেন তুমি পারবা। এখন কথা হচ্ছে যে ভাই আমার ধরেন সকল সূত্র মনে থাকলো, আমার মনে আছে, বাট আমি না পরীক্ষার হলে কখন কোন সূত্র ইউজ করতে হয় এটা আমি বুঝতে পারি না বা আমি ধরতে পারি না। এখন আমরা কিভাবে কখন কোন সূত্র ইউজ করতে হয় এটা কিভাবে বুঝবো? সো সবার আগে একটা জিনিস খেয়াল রাখবা, তোমার প্রশ্নের মধ্যে উত্তর কিন্তু লুকায়িত অবস্থায় আসে, অর্থাৎ প্রশ্নই তোমাকে বলে দিবে কোন সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো আমি তোমাকে সুন্দর মতো বুঝাই দিচ্ছি। ধরো প্রশ্নে আদিবেগ, শেষ বেগ এবং সময় দেওয়া আছে, তাহলে আমাদের কি আদিবেগ, শেষ বেগ, সময় কোন সূত্র আছে? v - u/t এই সূত্র। আবার আদিবেগ, শেষ বেগ এবং সরণ দেওয়া আছে, তার মানে v, u আর s। তাহলে v আর u s কোথায় আছে? দেখেন এই যে v² - u² / 2s এই সূত্র ফেলাইতে হবে। আবার যদি তম সেকেন্ড বলা থাকে তখন s2 - s1 / t2 - t1। আবার যদি একটা বেগের সমীকরণ দেওয়া থাকে তাহলে আমরা ওটাকে একবার ডিফারেন্সিয়েট করে দিব। আবার যদি সরণের সমীকরণ দেওয়া থাকে তাহলে দুইবার ডিফারেন্সিয়েট করে দিব। আবার আদিবেগ শূন্য হলে যদি আমাদের সরণ এবং সময় দেওয়া থাকে তাহলে ত্বরণ নির্ণয় সূত্র 2s/t² করে দিব। সো এই ত্বরণ নির্ণয়ের মোট সূত্রগুলো, সকল সূত্র 6টা যে সূত্র আমরা শিখলাম, সবাই কি বুঝছো কখন কোন সূত্র ইউজ করতে হবে? আসলে এটা তোমাকে প্রশ্নের উপাদান বলে দিবে, প্রশ্নের কিওয়ার্ড। যদি প্রশ্নে আদিবেগ, শেষ বেগ, সময় দেওয়া থাকে তাহলে v - u/t। এভাবে আলটিমেটলি তোমাকে প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়তে হবে যে ভাই কোন কোন উপাদান দেওয়া আছে, কোন কোন জিনিসের মান দেওয়া আছে, সেই অনুযায়ী তোমাকে আলটিমেটলি সূত্র সিলেকশন করতে হবে। সবাই একটু বলেন দেখি যে ভাইয়া বুঝতে পারছি কিনা? সবাই একটু বলেন যে ভাইয়া যে আলোচনাটা করলাম আমি সেটা সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? যে আলোচনাটা করলাম সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু বলো দেখি ভাইয়া। যেটা আমরা এই বল নির্ণয়ের যে কনসেপ্টটা, যে ভাই ভর নিয়ে তো আমাদের কোনো ঝামেলা লাগে না, কারণ ভর কখনোই চেঞ্জ হয় না, আমাদের ত্বরণ নিয়ে ঝামেলা লাগে। ত্বরণ বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম সূত্র হয়। সো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসার মতো যে কয়েকটা ত্বরণের কনসেপ্ট আছে আমরা কিন্তু খুব সুন্দরভাবে শিখে ফেললাম। সবাই একটু ক্লিয়ারলি বলেন যে ভাইয়া ক্লিয়ারলি বুঝছি কিনা। এই তো রাব্বি বলছো হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, জেরিন তাসনিম বলছো ক্লিয়ার। এই আমার ক্লাসে কিন্তু সবাইকে রেসপন্স করতে হবে, ঠিক আছে? আপনারা চুপ করে বসে থাকলে হবে না, বুঝলেও রেসপন্স করতে হবে, না বুঝলেও রেসপন্স করতে হবে, যাতে করে যদি তুমি না বুঝো তখন ওই বিষয়টা কিন্তু আমি আবার তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করাই দিব। আবার চুপ করে লজ্জা শরম করে বসে থাকিয়েন না ভাই, এখানে আসছেন শেখার উদ্দেশ্যে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে শেখানোর ট্রাই করব। সো অবশ্যই কমেন্ট করতে হবে, বুঝলেও কমেন্ট করতে হবে, না বুঝলেও কমেন্ট করতে হবে। যদি এখন চুপচাপ হাত গোটায় বসে থাকেন দেখবেন যে পরীক্ষার হলে কোনো একটা কনসেপ্ট ভুল করে বসে আছেন। সো এখন আলটিমেটলি যত পারো, মনে করো এটা লাইভ পরীক্ষা হচ্ছে, আমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে তুমি যেটা জানো সেটা উত্তর করার ট্রাই করবে, ভুল হোক কোনো সমস্যা নাই। আমি বারবার একটা কথা ক্লাসের মধ্যে বলি, যত বড় আমার ক্লাসে ভুল করো যাতে পরীক্ষার হলে এই ভুলটা রিপিট না হয়, বুঝা গেছে? আচ্ছা, সো এখন দেখেন এইখান থেকে ভাইয়া আরেকটা প্রশ্ন আসতে পারে, তোমাকে বলতে পারে যে ভাই
F ইকুয়াল টু এম এ নিউটনের কত নাম্বার সূত্র থেকে আসে? নিউটনের গতির মোট 3টা সূত্র আছে না? একটু চেষ্টা করেন দেখি যে ভাইয়া F ইকুয়াল টু এম এ এটা নিউটনের কত নাম্বার সূত্র থেকে আসছে? এটা নিউটনের কত নাম্বার সূত্র থেকে আসছে? এটা নিউটনের কত নাম্বার সূত্র থেকে আসছে? এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু পরীক্ষায় আসে। নিউটনের সবসময় মনে রাখবা যে ভাইয়া নিউটনের দ্বিতীয় নাম্বার সূত্র থেকে আসছে। নিউটনের কোন নাম্বার সূত্র থেকে আসছে? দ্বিতীয় নাম্বার সূত্র থেকে আসছে। এটা নিউটনের দ্বিতীয় নাম্বার সূত্র থেকে প্রতিপাদন করা হয়েছে মূলত। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রতিপাদন করা হয়েছে। এই এখন তোমরা নোট করতে ব্যস্ত হও না, আমি পুরো ক্লাসের দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? পুরো ক্লাসের দাগানো স্লাইড আমি যা যা নোট করব, যা যা লিখবো, যা যা তোমাদেরকে প্র্যাকটিস করাবো সবকিছু দাগানো স্লাইডটা পেয়ে যাবা তোমরা। দাগানো স্লাইডটা পেতে কি করতে হবে? আমাদের ক্লাসটা শেয়ার করতে হবে নিজের টাইমলাইনে। শেয়ার করলে আমাদের পেজে নক করলেই তোমাদেরকে পুরো ক্লাসের দাগানো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। ওকে, সো এখন আমার কথা মনোযোগ দিয়ে লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো শুনো, পুরো ক্লাসের দাগানো স্লাইডটা তোমরা পেয়ে যাবা ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, সেকেন্ড এই তো সবাই পেরে গেছো, ধন্যবাদ। এই তো সেকেন্ড, হ্যাঁ শাবাশ। সো আমরা বল নির্ণয়ের কনসেপ্টটা শিখে ফেললাম ভাই। এখন বল থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে চলো একটু দেখে নেই। বল থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে? মূলত বল থেকে আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভাই একক মাত্রা। তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একক মাত্রা থেকে ইনশাআল্লাহ একটা প্রশ্ন পাবা। এখন কোন একক মাত্রা আসবে এটা আমি নিজেও জানি না, কিন্তু যে কোনো একটা একক মাত্রা তোমরা পাবা। সো একক মাত্রা কি এখন মুখস্থ করতে হয়? না ভাই, একক মাত্রা মুখস্থর কোনো টপিক না। একক মাত্রা কি তুমি সূত্র থেকে আনতে পারবা। সো চলো আমরা একটু সূত্র থেকে এনে তোমাদেরকে প্রমাণ করাই দেই। সবার আগে আমরা এককটা বের করবো, একক এবং মাত্রা। সো সবার আগে একটা নোট লিখে দেই তোমাদেরকে, এটা বারবার তোমরা গুলাই ফেলো যে ভাইয়া বলো তো দেখি যে ভাই বিভিন্ন কন্ডিশন ভেদে একক চেঞ্জ হয় নাকি মাত্রা চেঞ্জ হয়? একক চেঞ্জ হয় নাকি মাত্রা চেঞ্জ হয়? একটু বলেন তো দেখি কমেন্ট সেকশনে যে ভাইয়া এককটা বিভিন্ন কন্ডিশন ভেদে আমাদের চেঞ্জ হইতে পারে নাকি মাত্রা বিভিন্ন কন্ডিশন ভেদে চেঞ্জ হবে? একক চেঞ্জ হয় নাকি মাত্রা চেঞ্জ হয়? দেখেন এককটা কিন্তু আমাদের চেঞ্জ হইতে পারে বিভিন্ন সূত্র ভেদে বা বিভিন্ন কন্ডিশন ভেদে, একক কিন্তু ভাইয়া চেঞ্জ হয়। মাত্রা কিন্তু ভাইয়া জীবনও চেঞ্জ হয় না, মাত্রা কিন্তু ফিক্সড। এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি, সো এই জিনিস কখনোই ভুল করা যাবে না। আমাদের একক বিভিন্ন কন্ডিশন ভেদে চেঞ্জ হতে পারে, বাট মাত্রা জীবনেও চেঞ্জ হবে না, মাত্রা কিন্তু ফিক্সড। সো চলেন আমরা একক মাত্রা আগে শিখে ফেলি। সো আমরা যদি এখন এককটা দেখতে চাই যে ভাইয়া একক কি, আমি বলছি একক এবং মাত্রা প্রত্যেকটা জিনিসই তুমি সূত্র থেকে আনতে পারবা। একক এবং মাত্রা প্রত্যেকটা জিনিস তুমি সূত্র থেকে আনতে পারবা। তাহলে দেখো আমরা F ইকুয়াল টু এম এ পাইছি, তাই না? সো এখন এম মানে ভর, ভরের একক কি ভাইয়া? কেজি। আর ত্বরণের একক কি ভাইয়া? মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে দেখেন আমরা এটা কার একক পাইলাম? এটা কিন্তু বলের একক পাইলাম। এখন কথা হচ্ছে যে ভাই বলের একক সচরাচর কি আমরা এটা ব্যবহার করি? না, বলের একক ব্যবহার করি কি? নিউটন। আমি একটু আগে বলছি, তোমাকে নোট করে দিছি ভাই বিভিন্ন কন্ডিশন ভেদে আমাদের এককটা চেঞ্জ হয় কিন্তু মাত্রা জীবনও চেঞ্জ হয় না, মাত্রা ফিক্সড। তার মানে একটা জিনিসের অনেক ধরনের একক, অনেক কয়টা একক থাকতে পারে, একটা জিনিসের অনেক কয়টা একক থাকতে পারে, বাট মাত্রা কিন্তু ফিক্সড। মাত্রা একটা জিনিসের একটাই থাকবে, বুঝা গেল? এখন দেখেন আমরা কিন্তু এটা ইউজ করি না, আমরা সচরাচর আমরা কি করি? বলের একক হচ্ছে নিউটন ইউজ করি, নিউটন। আমরা সচরাচর নিউটন ব্যবহার করি, এটা হচ্ছে ব্যবহারিক একক। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারতেছি যে ভাই 1 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 ইকুয়াল টু 1 নিউটন লিখতে পারবো। এখন কথা হচ্ছে যে ভাই এইটাই কি, এই দুইটাই কি আমাদের শুধুমাত্র বলের একক? আর কি কিছু একক হইতে পারে না? আরো একক হইতে পারে। সো চলো আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে কাজের একটা সূত্র শিখছি না যে ভাইয়া W ইকুয়াল টু F ডট S। তাহলে এই যে এখানে আমাদের Fটা কি ভাই? বল না? তাহলে এইখান থেকে আসেন F ইকুয়াল টু W ডিভাইডেড বাই S আমরা লিখতে পারবো, W ডিভাইডেড বাই আমরা এস লিখতে পারবো। তাহলে ডাব্লু কাজের একক কি ভাইয়া? কাজের একক হচ্ছে জুল, সরণের একক কি ভাইয়া? মিটার। তার মানে জুল মিটার ইনভার্স 1, এটাও আমাদের একটা কি বলের একক। তার মানে দেখো আমরা বিভিন্ন কন্ডিশন ভেদে কিন্তু এককটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কেমনে প্রশ্ন আসে জানো? যে নিচের কোনটি বলের একক? তোমরা সচরাচর জানো বলের একক নিউটন, কিন্তু অপশনে নিউটন থাকবে না, অপশন অন্য কিছু থাকবে। এখন এই তো বাজে খেলা যে ভাই নিউটন তো নাই, তার মানে প্রশ্ন ভুল করছে, এটা স্কিপ করি না। তোমাকে প্রশ্নটা বুঝতে হবে, একটা জিনিসের একক খালি একটাই না, কন্ডিশন ভেদে আমাদের একটা জিনিসের একক অনেক ধরনের হইতে পারে, বাট মাত্রা ফিক্স থাকে। বুঝা গেছে সবার? এখন চলো আমরা মাত্রাটা আনি ভাইয়া, মাত্রা নিয়ে একটু পড়ালেখা করি। যে মাত্রা কি ভাই মুখস্থ করবো? না, আমাদের সূত্র থেকে আনা যায়। সো আমরা সূত্র কি ভাই? F ইকুয়াল টু এম এ। সূত্রটা কি আমাদের? F ইকুয়াল টু এম এ। তাহলে দেখেন এম এর মাত্রা কি ভাই? এম এর মাত্রা কি? এম এর মাত্রা হচ্ছে আমাদের ভর মানে মাস মানে বড় হাতের এম, তাহলে বড় হাতের এম। এখন এর মাত্রা কি জানি আমরা? এর মাত্রা আলটিমেটলি ভাই তো মুখস্থ নাই, একটু বেসিকটা শিখাই দেন, একটু কিভাবে আনতে হয় শিখাই দেন, চলো শিখে আসি। সো আমরা সবাই জানি কি ভাইয়া যে এ ইকুয়াল টু, একটু আগে একটা সূত্র শিখলাম, ডিভি ডিভাইডেড বাই ডিটি। তাহলে টির মাত্রা তো আমরা সবাই জানি যে ভাই সময়ের মাত্রা বড় হাতের টি। এখন ভি এর মাত্রা তো জানি না, আবার চলেন ভি এর মাত্রাটা শিখি যে ভাই এস ইকুয়াল টু আমরা ভিটি, সমবেগের সূত্র তো সবাই জানি। তাহলে এখান থেকে আমরা ভি ইকুয়াল টু কি লিখতে পারবো? এস ডিভাইডেড বাই টি লিখতে পারবো। তাহলে এস এর মাত্রা কি ভাই? বড় হাতের এল মানে লেন্থ,
তার মানে এল, আর টি এর মাত্রা টি, তার মানে বড় হাতে টি, টি যেহেতু নিচে আছে তার মানে উপরে উঠে আসলে টি ইনভার্স 1 হয়ে যাবে। তার মানে ভি এর মাত্রা কি পাইলাম যে ভাই এল টি ইনভার্স 1, তাহলে বসাই দাও এখানে এল টি ইনভার্স 1। তাহলে ইন টোটালটা কত আসতেছে ভাই এল টি ইনভার্স, এখন এটা উপরে চলে যাবে মাইনাস হয়ে যাবে, তার মানে টি ইনভার্স 2। তাহলে ভি এর মাত্রা কি পাইলাম এল, আমাদের এর মাত্রা কি পাইলাম ইন টোটালি এল টি ইনভার্স 2। তাহলে এখন এর মাত্রা বসাই দাও এখানে যে ভাইয়া এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স আমাদের 2। তাহলে আমাদের এই যে বলের যে আমরা এককটা পাইলাম ভাইয়া, বলের যে একক সরি বলের যে মাত্রাটা পাইলাম এটা কিন্তু জীবনও চেঞ্জ হবে না, এটা ফিক্সড, এটা ফিক্সড, এটা জীবনও চেঞ্জ হবে না। তাহলে বলের মাত্রাটা কি হলো এম এল টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2, বলের মাত্রাটা কি হলো ভাইয়া এম এল টি ইনভার্স 2। এই তো তোমরা অনেকে অ্যান্সার করে ফেলছো, সুলতানা অ্যান্সার করে ফেলছো, তাসলিমা সুলতানা ধন্যবাদ ভাইয়া। তার মানে আমাদের একক মাত্রাটা কি পেলাম এম এল টি ইনভার্স 2, এটা কিন্তু জীবনও চেঞ্জ হবে না, এটা অলওয়েজ ফিক্সড। কিন্তু আমাদের এককটা দেখো বিভিন্ন সময় বিভিন্ন একক হইতে পারে, একটা জিনিসের অনেক ধরনের একক হইতে পারে, বাট মাত্রা কিন্তু একটাই। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাই, সেটা কি ভাইয়া বলো দেখি, প্রত্যেকটা মাত্রা থেকে তুমি একটা করে একক আনতে পারবা, সেটা কিভাবে চলো শিখে আসি। এইখান থেকে দেখেন যে ভাই এম ভরের মাত্রা না, তাহলে ভরের একক কি ভাইয়া কেজি, লেন্থ মানে কি ভাই মিটার, তার মানে মিটার, টি ফর টাইম মানে সেকেন্ড, সেকেন্ড ইনভার্স 2। দেখেন প্রত্যেকটা জিনিসের মাত্রা থেকে আপনি একটা করে একক আনতে পারবেন, এটা কি হয়ে গেল একক হয়ে গেল। প্রত্যেকটা জিনিসের মাত্রা থেকে তুমি একটা করে একক আনতে পারবা, এই এককটা কিন্তু অলওয়েজ আমরা আগেই বের করে ফেলছিলাম, দেখো কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। সো সবাই একটু বলেন দেখি ভাই একক মাত্রাটা কি সবার ক্লিয়ার, এখন থেকে ভুল হবে? সবাই একটু বলেন যে ভাই একক মাত্রাটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, সবাই একটু বলেন দেখি যে ভাই একক মাত্রা সবার ক্লিয়ার কিনা, একক মাত্রা সবার ক্লিয়ার কিনা একটু বলেন। একক মাত্রা এখান থেকে কিন্তু দেখো ভর্তি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার সহজ জিনিস তুমি যদি ভুল করো তাহলে কিন্তু চান্স অনেক অংশেই অনিশ্চিত হয়ে যাবে। সহজ জিনিস কখনোই ভুল করা যাবে না ভাইয়া, কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি, একটা করে সিটের পিছনে অনেকজন পরীক্ষা দেয়। তুমি যদি সহজ জিনিস ভুল করো তাহলে অনেক দূর পিছায় পড়লা। সো সহজ জিনিস ভুল করা যাবে না, তুমি পারা জিনিস আমরা যেটা তোমাকে শিখাবো, যেটা তোমাকে বারবার প্র্যাকটিস করতে বলবো, এই জিনিস কখনো ভুল করা যাবে না। কারণ পরীক্ষার হলে তুমি যতটুকু শিখছো, যতটুকু পারো, এতটুকু অ্যাপ্লাই করতে পারলে ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবা। পরীক্ষার হলে এত সময় থাকে না যে ভাই একটা নতুন ম্যাথ দেখলাম, নতুন কনসেপ্ট দেখলাম, ওইটা ভাইবা সুন্দর মতো সমাধান করবে, এত সময় থাকে না পরীক্ষার হলে। তুমি যেটা জানো সেটা তুমি 100% অ্যাপ্লাই করতে পারলেই চান্স পেয়ে যাবা। এমন না যে ভাই জীবনও দেখি নাই এডমিশন টেস্টে গিয়ে ওই ম্যাথ সমাধান করবে, এটা খুবই কম হয়, এটা খুবই কম হয় যে ভাই জীবনে যেটা দেখো না সেটা তুমি এডমিশন টেস্টে গিয়ে সমাধান করে ফেললা, না এই সময়টা তুমি পাবা না, ভাবাভাবির সময় নাই, ঠিক আছে? বুঝতে পারছি আমরা? ওকে জি ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ধন্যবাদ। সো চলো আমরা তাহলে পরবর্তীতে চলে যাব, দেখেন পরবর্তীতে আমরা মৌলিক বল, ঠিক আছে? বল নিয়ে তো আমরা ম্যাথমেটিক্যাল টাইপ দেখলাম, মাত্রা একক দেখলাম, এখন আর একটা থিওরি টাইপ আছে কি ভাইয়া, এখান থেকে অলওয়েজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2 বার প্রায় প্রশ্ন আসছে, এখান থেকে ভাইয়া আমাদের থিওরি টাইপ প্রশ্ন আসবে, অর্থাৎ কিছু জিনিস আমাদেরকে মুখস্থ করতে হবে, কিছু জিনিস আমাদেরকে কি করতে হবে ভাই মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে মৌলিক বল। সবার আগে আসো যে ভাই মৌলিক বল মোট কয়টা? মৌলিক বল মোটে হচ্ছে 4টা। কি কি? এরকম প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি মৌলিক বল বা নিচের কোনটা মৌলিক বল নয়, তার মানে তোমাকে সবগুলাই মুখস্থ রাখতে হবে। সো আমাদের 1 নাম্বারটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল, 1 নাম্বারটা কি ভাইয়া মহাকর্ষ বল, মৌলিক বলটা হচ্ছে মহাকর্ষ বল। তারপরে 2 নাম্বারটা আমরা বলতে পারি আলটিমেটলি আমাদের হচ্ছে তড়িৎ চৌম্বক বল, কি ভাইয়া তড়িৎ চৌম্বক বল, তড়িৎ চৌম্বক বল, তড়িৎ চৌম্বক বল। 3 নাম্বারটা বলতে পারি আমরা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। আর 4 নাম্বারটা বলতে পারি সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। সো এই 4টা কিন্তু আমাদের মৌলিক বল ভাইয়া, এই 4টা কি আমাদের মৌলিক বল, এই 4টা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ পিডিএফ এ গ্রুপে পিডিএফ দিয়ে দেওয়া হবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে। আজকের ক্লাসে অনেক কিছু দেখো, অধ্যায় ভিত্তিক যেহেতু পড়াশোনা শুরু করছি আমি কিন্তু সুন্দর মতো প্রত্যেকটা কনসেপ্ট আমি তোমাদেরকে লিখে লিখে কনসেপ্ট ক্লিয়ার করে দিব। এখন নোট করার দরকার নাই ভাই, এখন জাস্ট মনোযোগ দিয়ে আমার কথা শুনো, ক্লাস করো। পুরো দাগানো স্লাইডটা আমরা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? দাগানো স্লাইড ক্লাস শেষেই পেয়ে যাবা, ওকে প্যারা নাই। চলো সো চলো দেখো আলটিমেটলি এখন এইখান থেকে মৌলিক বল থেকে কি কি পড়তে হবে। দেখো এডমিশন টেস্টে তোমাকে পড়াশোনা শুরু করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাই আমার একটা বিষয় পড়তেছি বা একটা টপিক পড়তেছি, এই টপিক থেকে আসলে কোন কোন জিনিসটা বেশি আসে, কোন কোন জিনিস আসে, এটা তোমাকে জানতে হবে। তোমার যদি এটা জানা থাকে তাহলে তোমার প্রিপারেশনটা অনেক অংশে সহজ হয়ে যাবে। আর না হলে কি ভাই এত মোটা মোটা বই কি পড়বা না পড়বা কেমনে কি করবা, তাই না? সো এই জন্য কি করতে হবে, আগে তোমাকে বুঝতে হবে বা জানতে হবে কোন কোন জিনিস বেশি গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা আসার মতো। সো এই কাজটা কিন্তু আমরা তোমাদেরকে ক্লাসে কিন্তু সুন্দর মতো ক্লাসিফিকেশন করে দিব যে ভাই কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ, যেটা বেশি গুরুত্বপূর্ণ বলবো সেটা বারবার করে প্র্যাকটিস করবা, ওকে? সো দেখেন মৌলিক বল থেকে আমাদের পড়তে হবে যে ভাইয়া এখান থেকে সব থেকে বেশি আসে যে ভাইয়া আমাদের হচ্ছে পারস্পরিক কণা, কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে কোন বল উদ্ভূত হয়, এটা 1 নম্বরে আমরা পড়লাম। তারপরে 2 নম্বরে আমাদেরকে পড়তে হবে হচ্ছে সবলতার ক্রম, এটাও অনেক গুরুত্বপূর্ণ, সবলতার ক্রম।
তারপরে 3 নম্বরে আমরা হচ্ছে উদাহরণগুলো একটু দেখতে পারি, উদাহরণ একটু লেস ইম্পর্টেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য, তবুও একটু দেখতে পারি, ঠিক আছে। সো সর্বপ্রথম আমাদের যেটা বেশি লাগবে সেটা হচ্ছে কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে কোন বল উদ্ভূত হয় এবং কোনটা সবথেকে শক্তিশালী বল, কোনটা সবথেকে কম শক্তিশালী বল, এটা। আর পারলে তোমরা উদাহরণও মনে রাখবা, কারণ উদাহরণও মাঝে মাঝে আসে, বাট জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য উদাহরণটা অত বেশি গুরুত্বপূর্ণ না। আমি নোট ডাউন করে দিলাম, এগুলো একটু দেখবা। সো চলো, আমি খালি নোট ডাউন করে দিলে হবে না, আমি তোমাদেরকে সুন্দর মতো কি কি পড়তে হবে, কেমনে আমরা মনে রাখতে পারি। এখন কথা হচ্ছে যে ভাই আমরা বলে দিলেন তো, বেটা আমার তো মুখস্থ বিদ্যা ভালো না, আমি তো বারবার ভুলে যাই। কোনো সমস্যা নাই, মুন্না ভাইয়া তো আসি, তাই না? সো চলো আমরা এখন প্রত্যেকটা কনসেপ্ট কিভাবে মনে রাখতে পারি সেটা একটু দেখবো। সো আমরা সর্বপ্রথম কোন বল কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে উদ্ভূত হয় সেটা একটু শিখে আসি। চলো, কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে উদ্ভূত হয়? সো সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। মহাকর্ষর বলটা হচ্ছে আমাদের কোন কণা? যে ভাইয়া গ্রাভিটন। গ্রাভিটন কণা। মহাকর্ষ কি ভাইয়া? গ্রাভিটন। এখন গ্রাভিটন কেমনে মনে রাখবো বলো তো দেখি? গ্রাভিটন মনে রাখার জন্য একটা ট্রিক শিখাই দেই। দেখো, এই মহাকর্ষর ইংরেজি কি ভাই? মহাকর্ষর ইংরেজি গ্রাভিটি না? মহাকর্ষর ইংরেজি কি? গ্রাভিটি না? সো এই গ্রাভিটি থেকে আমাদের গ্রাভিটন আসবে, গ্রাভিটি থেকে আমাদের গ্রাভিটন আসবে, গ্রাভিটি থেকে গ্রাভিটন। মনে আছে? মনে থাকবে? এখন দেখো, মুখস্থ করার দরকার নাই, আজকে এমন ভাবে পড়াবো সবকিছু অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। মহাকর্ষর ইংরেজি কি? গ্রাভিটি। গ্রাভিটি থেকে গ্রাভিটন। এখন আসো, তারপরে আসো তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক ভালো ভাই, তড়িৎ দেখা মাত্রই এটা মুখস্থ করার আলটিমেটলি শর্টকাটের প্রয়োজন না, তোমরা তড়িৎ দেখা মাত্রই ফোটন দাগাই দিবা সব সময়। তড়িৎ মানেই ফোটন, তড়িৎ মানেই ফোটন। এখন আসো দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বল কেমনে মনে রাখবো? দেখেন, দুর্বল নিউক্লিয় বলের নামের মধ্যে উত্তর লুকায়িত অবস্থায় আছে। দেখেন, দুর্বলের এই যে ব আছে না ভাইয়া মাঝে, ব আছে না, এই ব থেকে দুইটা জিনিস পাবো, ব থেকে দুইটা জিনিস। দেখেন, ব থেকে আমরা পাবো হচ্ছে বোসন। কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে হয়? আমাদের বোসন। আর একটা পাবো হচ্ছে, একটা উদাহরণ পাবো বিটা ক্ষয়। এই বিটা ক্ষয় উদাহরণটাই সব থেকে বেশি আসে। বিটা ক্ষয়, যে ভাই বিটা ক্ষয় হয় কোন বলের কারণে? দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে হয়? আমাদের বোসন কণার পারস্পরিক বিনিময়ের কারণে। তারপরে আসো আমাদের হচ্ছে সবল নিউক্লিয় বল। এখন সবলের এই যে দন্তস্বকে আমরা একটু খেয়াল করি, দন্তস্বর এই মাথাটা যদি ঘুরাই দেয় ভাইয়া, দন্তস্বর মাথাটা ঘুরাই দিলাম, তাহলে কি হলো? ম হয়ে গেল, ম হয়ে গেল না? সো ম থেকে পাবো আমরা মেসন। সো এটার কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে হয়? মেসন কণার পারস্পরিক বিনিময়ের কারণে। ওকে, সো আমরা কণাটা, এটা কিন্তু পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ তোমাদের ভর্তি পরীক্ষায় এবার চলেও আসতে পারে, ঠিক আছে? এবার চলেও আসতে পারে। সো কণাটা একটু ভালো মতো খেয়াল রাখবো আমরা। সো মহাকর্ষ বল গ্রাভিটন কেমনে মনে রাখবো? গ্রাভিটি থেকে গ্রাভিটন। তড়িৎ মানে ফোটন, এটা দরকার নাই শর্টকাটের। দুর্বলের, দেখেন দুর্বলের ব, ব থেকে মনে রাখবেন দুইটা জিনিস, বোসন, বিটা ক্ষয়। এখন বিটা ক্ষয় কখন হয়? এই প্রশ্নটা একটু ঘুরাই আসে। বিটা ক্ষয় কখন হয়? বিটা ক্ষয় কি এমনি এমনি বিটা ক্ষয় হয়? না, যখন তেজস্ক্রিয় ভাঙ্গন হয় তখন বিটা ক্ষয় হয়। তার মানে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ভাই তেজস্ক্রিয় ভাঙ্গন কোন বলের কারণে দায়ী? তেজস্ক্রিয় ভাঙ্গন কোন বলের কারণে দায়ী? তাহলে দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে? আচ্ছা, তারপরে সবল নিউক্লিয়, স থেকে মাথাটা ঘুরাই দিব, ম থেকে মেসন, ঠিক আছে? এটাকে গ্লুয়নও বলা হয়, বাট গ্লুয়ন প্রশ্ন তেমন একটা থাকে না। আমাদের মেসনটাই আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো একটু বলেন দেখি, পারস্পরিক কণাটা সবার ক্লিয়ার কিনা ভাই? পারস্পরিক কণাটা সবার ক্লিয়ার কিনা বলো? পারস্পরিক কণাটা সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, লেখা বড় করব। হ্যাঁ ঠিক আছে, লেখা বড় করব, ঠিক আছে? এরপর থেকে আমি লেখা বড় করতেছি। সবাই একটু বলেন যে ভাই পারস্পরিক কণাটা কি সবার ক্লিয়ার? পারস্পরিক কণা সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, গ্রুপে অ্যাড করা যায় কিনা? দেখো, গ্রুপে কিভাবে অ্যাড হইতে হবে আমি ক্লাসের শুরুতেই বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে চ্যাম্পিয়ন কোর্সটা চলমান রয়েছে, এই কোর্সের কোর্স ফি মাত্র 600 টাকা। এখন এই 600 টাকা দিয়ে তুমি যদি আমাদের এই কোর্সে ভর্তি হও, তাহলে তুমি আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির যে সহায়িকা বইটা আছে জয়কলির, সেই বইটা তুমি সম্পূর্ণ ফ্রি পাবা। এবং আমাদের এই কোর্সে তাহলে কি কি পাবা তোমরা? প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায়ভিত্তিক ক্লাস পাবা, সাজেশন ক্লাস পাবা, এবং সেটার পরীক্ষার ব্যবস্থা থাকবে। সো একদম দেখো, এক ঢিলে দুই পাখি। তুমি কোর্সে পারচেস করলে কোর্সের সকল ক্লাস পাচ্ছ, এবং সাথে সাথে আমাদের জয়গুলি পাবলিকেশনের বইও একটা ফ্রি পাচ্ছ। কোর্সের ফি মাত্র 600 টাকা, ঠিক আছে? কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাকে কি করতে হবে? কোর্সে ভর্তি হওয়ার জন্য জাস্ট তোমাকে হোয়াটসঅ্যাপ নক করলেই হয়ে যাবে। সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আবারও, যে ভাইয়া 016 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমাকে আলটিমেটলি ভর্তি কনফার্ম করে ফেলবে। সো সবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন যারা এখনো ভর্তি হন নাই। এই যে এরপরের ক্লাসগুলো কিন্তু আর পাবলিকলি হবে না, অর্থাৎ ফ্রিতেই হবে না, তখন কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে পরে ক্লাসগুলো চলে যাবে। সো আপনারা আলটিমেটলি খুব দ্রুত ভর্তি হয়ে যান, এই অফারটা থাকবে না। তখন কিন্তু অফারটা চলে গেলে শুধুমাত্র কোর্সে ভর্তি হয়ে যাবে 600 টাকা দিয়ে, বই কিন্তু ফ্রিতে দেওয়া হবে না। সো যারা এখনো ভর্তি হন নাই তারা খুব দ্রুত ভর্তি হয়ে যান, কারণ আলটিমেটলি পরবর্তীতে অফার শেষ হয়ে গেলে বইটা কিন্তু আলাদাভাবে পারচেস করতে হবে। ওকে, আচ্ছা, সো চলেন আমরা ক্লাসে ফিরে যাই। ওকে, ক্লিয়ার জি ভাই, ওকে ঠিক আছে। সো চলো আমরা ক্লাসে চলে যাই। ওকে ঠিক আছে। সো এখন আমরা সবলতার ক্রম, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সবলতার ক্রম।
সবলতার ক্রম, যে কোনটা সব থেকে বেশি শক্তিশালী, কোনটা সব থেকে কম শক্তিশালী। তো সবলতার ক্রম, সবাই একটু বলেন দেখি সব থেকে শক্তিশালী বল কোনটা? সব থেকে শক্তিশালী বল এবং সব থেকে দুর্বল আমাদের কম শক্তিশালী বল। অনেকেই ভাবে যে ভাই দুর্বল নিউক্লিয় বল, তার মানে কথা যেহেতু দুর্বল তার মানে এই মনে হয় সব থেকে দুর্বল বল। না, দুর্বল নিউক্লিয় বল সব থেকে দুর্বল না, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সে ভাইয়া আমাদের সব থেকে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। সো আমি যদি একদম শক্তিশালী থেকে ক্রম সাজাই তাহলে সব থেকে শক্তিশালী বলটা হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তারপরে আসবে হচ্ছে আমাদের হচ্ছে তড়িৎ চৌম্বক বল, আমাদের তড়িৎ চৌম্বক বল, তড়িৎ চৌম্বক বল, তড়িৎ চৌম্বক বল। তারপরে আসবে হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তারপরে হচ্ছে মহাকর্ষ বল। তার মানে সব থেকে কোনটা কম শক্তিশালী বল ভাইয়া? মহাকর্ষ বল। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অলরেডি আসছিল, ঠিক আছে। সব থেকে শক্তিশালী সবল নিউক্লিয় বল, তারপরে হচ্ছে তড়িৎচৌম্বক বল, তারপরে দুর্বল নিউক্লিয় বল, তারপরে মহাকর্ষ বল। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এই জিনিসটা ভাইয়া একটু খেয়াল রাখবেন, এই জিনিসটা ভাইয়া কি করবেন একটু খেয়াল রাখবেন, এটা পরীক্ষায় অনেক অনেক বেশি আসে। ওকে, আচ্ছা। তো চলো তাহলে আমরা পরবর্তীতে যদি যাই, পরবর্তীতে দেখেন পরবর্তীতে আমাদের আর কি জানতে হবে ভাইয়া এখান থেকে? পরবর্তীতে আরেকটা বলের ক্লাসিফিকেশন আছে। দেখেন বল নরমালি হচ্ছে দুই ধরনের হতে পারে, বল দুই ধরনের হতে পারে। এই ক্লাসিফিকেশন থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। সো দেখেন বল একটা আছে হচ্ছে ভাই সংরক্ষণশীল বল, একটা আছে হচ্ছে সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল, আর একটা আছে হচ্ছে অসংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল আর একটা হচ্ছে অসংরক্ষণশীল বল। এটার আবার অপর নাম আছে। সংরক্ষণশীল বল নাম হচ্ছে অস্পর্শ বল, অস্পর্শ বল, আর অসংরক্ষণশীল বলের অপর নাম হচ্ছে স্পর্শ বল, স্পর্শ বল। ওকে, এখন পরীক্ষায় প্রশ্ন আসে যে ভাই নিচের কোনটি স্পর্শ বল বা নিচের কোনটি অসংরক্ষণশীল বল বা নিচের কোনটি অস্পর্শ বল বা অসংরক্ষণশীল বল। সো এখান থেকে আমাদের মূলত লাগবে হচ্ছে ভাইয়া উদাহরণ। উদাহরণটা পরীক্ষায় অনেকবার আসছে, ভার্সিটি বলো মেডিকেল বলো অনেক জায়গায় আসছে। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমাদের কোনটা সংরক্ষণশীল বলের উদাহরণ, কোনটা অসংরক্ষণশীল বলের উদাহরণ, বা কোনটা স্পর্শ বলের উদাহরণ, কোনটা অস্পর্শ বলের উদাহরণ। সো আমরা যখন পাশাপাশি দুইটা জিনিসের কি ভাইয়া একক উদাহরণ মনে রাখবো, যে কোনো একটা মনে রাখবো শুধুমাত্র, কষ্ট করে দুইটারই উদাহরণ মুখস্থ করা দরকার নেই। যে কোনো একটার উদাহরণ মুখস্থ করলে এটা বাদ দিয়ে যা থাকবে সেটা ওই অপরটা। ধরো আমি স্পর্শ বলের উদাহরণ সবকিছু মনে রাখছি, তাহলে যেগুলোর মনে রাখছি এগুলোর বাদ দিয়ে যা থাকবে সবগুলোই সংরক্ষণশীল বল বা অস্পর্শ বলের উদাহরণ। এখন আসলে কোনটা আমরা মনে রাখবো বা মুখস্থ করবো, দুইটার মধ্যে কোন জিনিসটা কোনটার মনে রাখবো, যেটা আমরা দেখবো যে ভাই উদাহরণ কম আছে অথবা যেটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে মনে রাখা যায় সেটার উদাহরণ মনে রাখবো। এখন ওগুলান বাদ দিয়ে যা থাকবে সবগুলাই হচ্ছে বাকিগুলান, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো আমি তোমাদেরকে এই বিষয়টা স্পষ্ট করতেছি যে ভাই অসংরক্ষণশীল বল বা স্পর্শ বলের উদাহরণ কি 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 বলো দেখি। সো দেখো এটা একটা জোস টেকনিক আছে, সবাই একটু কমেন্ট করো তো দেখি, যে দেখি তোমরা বাংলা কেমন পড়ছো। নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি ছিল বলো দেখি, নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি ছিল, নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি ছিল বলো তো দেখি ভাইয়া, নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি ছিল? নবাব সিরাজউদ্দৌলার নাম খালার নাম আমরা সবাই জানি যে ভাইয়া ঘসেটি বেগম, তাই না? সো ঘসেটি বেগম। সো এই ঘসেটি বেগম দ্বারা কিন্তু আমরা মনে রাখতে পারবো যে ভাই স্পর্শ বলের বা অসংরক্ষণশীল বলের উদাহরণগুলো ঘসেটি বেগম দ্বারা মনে রাখতে পারবো। ঘ থেকে আমরা পাবো হচ্ছে ঘর্ষণ বল, ঘ থেকে আমরা পাবো ঘর্ষণ বল, স থেকে আমরা পাবো হচ্ছে সান্দ্র বল, স থেকে আমরা সান্দ্র বল, এবং ট থেকে আমরা পাবো হচ্ছে টান বল, ট থেকে আমরা পাবো ভাই টান বল। তার মানে এই তিনটা কি আমাদের স্পর্শ বল বা আমাদের অসংরক্ষণশীল বলের উদাহরণ। এই তিনটা কি আমাদের স্পর্শ বল বা আমাদের অসংরক্ষণশীল বলের উদাহরণ। এখন এই তিনটা বাদ দিয়ে যা থাকবে, আমি এখন যদি বলি যে ভাই মহাকর্ষ বল, তাহলে এটার উদাহরণ মহাকর্ষ বল, মহাকর্ষ বা অভিকর্ষ, অভিকর্ষ যদি বলি অভিকর্ষ, যাই বলো না কেন, ব্লা 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 যাই বলো না কেন। সো আমরা এই তিনটা মনে রাখবো। এখন মনে রাখার জন্য একটা ট্রিক্স দিলাম যে ভাই ঘসেটি বেগম দ্বারা মনে রাখবো, কারণ এগুলান বাদ দিয়ে যা থাকবে সবগুলাই আমাদের সংরক্ষণশীল বল। ওকে, সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, থিওরি টাইপ প্রশ্নে অলরেডি অনেকবার আসছে। সো এটা একটু সুন্দর মতো মাথায় রাখবা, এটা একটু সুন্দর মতো মাথায় রাখবা। এই তো সবাই বলছো যে ভাই ঘসেটি বেগম, ঘসেটি বেগম, সাবাস, ধন্যবাদ। সো এই জিনিসটা একটু সুন্দর মতো মাথায় রাখতে হবে। ওকে, সো চলেন আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে দেখেন বলের ঘাত কনসেপ্টটা আছে, এইটা একদম 100% যদি ম্যাথ আসে ভাই, ম্যাথ এইখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। 100% ইম্পর্টেন্ট একটা টপিক সে ভাইয়া বলের ঘাত। এখন বলের ঘাতে তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমরা বলের ঘাত আর ঘাত বল গুলাই ফেলো। বলের ঘাত আর ঘাত বল কি একই? না, বলের ঘাত আর ঘাত বল একই না। বলের ঘাত হচ্ছে আমাদের
ঘাত বল ইনটু বলের ক্রিয়াকাল। তাহলে ঘাত বলটা কি জিনিস আবার? ঘাত বল হচ্ছে খুব বৃহৎ মানের একটা বল, খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করলে সেটাকে আমরা বলবো ঘাত বল। আর বলের ঘাতটা কি? বলের ঘাত হচ্ছে ঘাত বল ইনটু বলের ক্রিয়াকাল। ওকে, সো আমরা তাহলে বলের ঘাত নিয়ে পড়াশোনা করলে বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়, বলের ঘাত ইকুয়াল টু তাহলে কি ঘাত বল, তার মানে আমাদের এফ ইনটু বলের ক্রিয়াকাল মানে টি, তার মানে জে ইকুয়াল টু এফ টি, জে ইকুয়াল টু এফ টি। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই সূত্র থেকে নর্মালি পরীক্ষায় প্রশ্ন আসবে না বা ম্যাথ আসবে না, ম্যাথ আসবে একটু বলের ঘাতের সাথে ভরবেগের সম্পর্ক দিয়ে। সো বলের ঘাতের সাথে আবার ভরবেগের সম্পর্ক কি দেখেন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার করে বলে দিচ্ছে, এখান থেকে কিন্তু ম্যাথমেটিক্স ভাইয়া আসবে ইনশাআল্লাহ। সো দেখো এখান থেকে আমরা মনে রাখবো যে ভাইয়া বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, ভরবেগের পরিবর্তনের সমান। এখন কথা হচ্ছে যে ভাই এটা কেন আমরা মানি না, আমাদেরকে প্রমাণ করাই দেন। সো চলো আমরা প্রমাণ করব, ঠিক আছে? বলের ঘাত কেমনে আসলে ভরবেগের পরিবর্তনের সমান হয় এটা একটু দেখা ট্রাই করি। সো বলের ঘাতের সূত্র একটু আগে শিখলাম যে ভাই জে ইকুয়াল টু এফ টি, তাই না? এখন এফ টি কে ভাঙাও, এফ কে ভাঙাইলে আমরা এম এ লিখতে পারবো, এম এ টি। আবার আলটিমেটলি এম কে ভাঙাইলে আমরা এম তো এম থাকলো, এ কে ভাঙাও, এ কে ভাঙাইলে দেখো তো আমরা কি লিখতে পারি যে ভাইয়া ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এর সূত্র বসাই দিলাম, আর এখান থেকে আগে থেকে একটা টি আছে। সো এই টি আর এই টি কেটে দাও, তাহলে কি থাকতেছে? এম ভি মাইনাস ইউ থাকতেছে। সো এখানে আমাদের ভি মাইনাস ইউ যেহেতু বেগের পরিবর্তন, তার মানে এটাকে ডেল ভি লিখতে পারবো। আবার ভর এবং বেগের পরিবর্তনকে আমরা ভরবেগ বলতে পারি, তার মানে আমরা ডেল পি লিখতে পারবো। সো দেখেন আমাদের কি ছিল ভাই? জে ছিল, অর্থাৎ বলের ঘাত ছিল, হয়ে গেছে আলটিমেটলি লাস্ট পর্যন্ত কি ভরবেগের পরিবর্তন ডেল পি। তাহলে আমরা বলতে পারবো যে ভাই বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। এইটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। দেখো এখানে একটা সূত্র সিরিজ পাইলাম, তাহলে জে ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে ভাই এফ টি, অথবা লিখতে পারবো এম ভি মাইনাস ইউ, অথবা লিখতে পারবো এখান থেকে যে ভাইয়া এম ডেল ভি, অথবা লিখতে পারবো ডেল পি। এই সূত্রের সিরিজটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এই সূত্রের সিরিজটা ভাইয়া তোমাকে কষ্ট করে মুখস্থ রাখতে হবে, এই সূত্রের সিরিজটা তোমাকে কষ্ট করে ভাইয়া কি করতে হবে? মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় ম্যাথমেটিক্স আসে। সো দেখো তোমার কার কার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে পরীক্ষার হলে, তোমার প্রশ্নটাই বলে দিবে। তুমি চাইলে এফ টি ইকুয়াল টু তুমি এম ভি মাইনাস ইউ লিখতে পারবা, তুমি চাইলে এফ টি ইকুয়াল টু ডেল পি লিখতে পারবা, তোমার খুশি, কারণ এগুলো সবকিছুই সমান সমান। যার সাথে যার সম্পর্ক পরীক্ষায় স্থাপন করতে বলবে সেই অনুযায়ী আমরা সূত্র স্থাপন করব। সো দেখেন এইখান থেকে আরেকটা জিনিস দেখো, বলের ঘাত এবং বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের যেহেতু সমান, তার মানে এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে পারবো, এই বলের ঘাত অর্থাৎ জে আর ভরবেগ পি, এটার মাত্রা কিন্তু সেম হবে, মাত্রা সেম। যেহেতু বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, তাহলে এটার মাত্রা সেম, মাত্রা সেম। এখন যদি তোমার ধরো তোমার বলের ঘাতের মাত্রা তোমার সূত্র মনে নাই, বলের ঘাতের মাত্রা তোমার মনে নাই, তোমার ভরবেগের সূত্র তো মনে আছে, সূত্র থেকে তুমি ইজিলি মাত্রা আনতে পারবা, কারণ পি ইকুয়াল টু এম ভি, ভরবেগের সূত্র খুবই সোজা। তুমি বলের ঘাতের মাত্রা চাইছে, বাট তুমি চাইলে ভরবেগের মাত্রা বসাই দিতে পারবা, কারণ বলের ঘাত এবং বলের ঘাত এবং ভরবেগের মাত্রা কিন্তু সেম। এই জিনিসটা মাথায় রাখবা, যেহেতু বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, তার মানে মাত্রা একক এটার সেম হবে। ওকে, সো এখান থেকে কিন্তু মাত্রা বা এককও আসে, এখান থেকে মাত্রা বা এককও আসে। তো চলো মাত্রা এককের কনসেপ্টটা একটু দেখে নেই যে ভাই এখান থেকে বলের ঘাতের মাত্রা বা ভরবেগের মাত্রা কেমন হবে। সো দেখেন বলের ঘাত বা ভরবেগের মাত্রা, আমরা বলের ঘাত জে ইকুয়াল টু আমরা কি শিখলাম? এফ টি। তাহলে ভাই একক কি হচ্ছে ভাই? তাহলে বলের একক নিউটন, টাইমের একক কি? সেকেন্ড, তাহলে নিউটন সেকেন্ড পাচ্ছি। এখন আমি একটু আগে বলছিলাম যে ভাই এটাই কি বারবার একক হইতে পারে? না, অনেক ধরনের একক হইতে পারে। এই এফ কে ভাঙাও, এফ ইকুয়াল টু এম এ লেখা যায়, তার মানে কেজি মিটার ইনভার্স টু, আবার এখানে একটা আগে থেকে সেকেন্ড আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারবো এইভাবে যে ভাইয়া কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। সো এই এককটা কিন্তু বারবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, সো একটু ভালো মতো খেয়াল রাখবা, ঠিক আছে? সো এটাও একক, এটাও একক, কারণ আমরা একটু আগে শিখছি ভাই একক বিভিন্ন কন্ডিশন মধ্যে চেঞ্জ হতে পারে, বাট মাত্রা জীবনও চেঞ্জ হয় না। সো চলেন মাত্রাটা শিখে আসি। তাহলে জে ইকুয়াল টু এফ টি, মাত্রা একক মুখস্থ করার বিষয় না, আমরা জাস্ট খালি সূত্র থেকে আনতে পারবো। এফ এর মাত্রা কি ভাই? এম এল টি ইনভার্স 2, তাই না? আর টি এর মাত্রা কি ভাই? বড় হাতের টি। তাহলে দেখেন এখান থেকে আমরা পাচ্ছি এম এল টি ইনভার্স 1, তাহলে এটা হচ্ছে আমাদের মাত্রা। মাত্রা জীবনও চেঞ্জ হয় না, আবার মাত্রা থেকে একটা একক আনা যায়। সো এখান থেকে যদি একটা একক আনি, তার মানে কি এম মানে কেজি, লেন্থ মানে মিটার, সেকেন্ড ইনভার্স 1, যেটা আমরা অলরেডি আগেই শিখছিলাম এখান থেকে, ঠিক আছে? সো মাত্রা একক কি সবার ক্লিয়ার কনসেপ্টটা ভাইয়া? বলেন যে মাত্রা একক, দেখেন ভরবেগের মাত্রা বা বলের ঘাতের মাত্রা একক অনেকবার পরীক্ষায় আসছে, আপনাদের আপকামিং পরীক্ষাটাও আসতে পারে। সো আমাদের বলের ঘাতের মাত্রা একক যেটা, আবার আমাদের হচ্ছে ভরবেগের মাত্রা একক আলটিমেটলি একই, ঠিক আছে?
সো এইটা জিনিসটা একটু মাথায় রাখবে। এবং এইখান থেকে যে সূত্রটা আছে ভাইয়া, এই সূত্রের সিরিজটা যে তোমাদেরকে বানাই দিলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ম্যাথমেটিক্স আসে, এখান থেকে ম্যাথমেটিক্স আসে। সবাই একটু ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা বলো তো দেখি, সবাই একটু ক্লিয়ার কিনা বলো, সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা একটু বলো, সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু দ্রুত বলো, তাহলে আমরা পরবর্তী টপিকে যাব। সো পরবর্তী টপিক দেখেন ঘর্ষণ সংক্রান্ত। পরবর্তী টপিক কি ভাইয়া? ঘর্ষণ সংক্রান্ত। সো ঘর্ষণ মূলত দুই ধরনের হয়। ঘর্ষণ মূলত দুই ধরনের হয়। কি কি? যে ভাইয়া স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক অর্থাৎ মিউ এস স্ট্যাটিক, আবার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক অর্থাৎ কাইনেটিক অর্থাৎ মিউ কে। ঠিক আছে? সো এইটা জাস্ট খালি সূত্র মুখস্থ রাখলেই হয়, কারণ এখান থেকে সিম্পল প্রশ্ন আসে। এটা একটু লেস ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাদেরকে পড়ানোর পাশাপাশি কোনটা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, এটাও তোমাকে ফাইন্ড আউট করে দিব। সো এই জিনিসগুলো খেয়াল রাখবা। সো এখানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়াল টু আমাদের ট্যান থিটা, এই সূত্রটা মনে রাখবো। যে ভাইয়া তোমাকে যদি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলে একটা কোণ দিয়ে, তাহলে তুমি জাস্ট ট্যান থিটার জায়গায় কোণটা বসাই দিবা, মিউ এস ইকুয়াল টু ট্যান থিটা। এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সূত্র কি? মিউ এস ইকুয়াল টু ট্যান থিটা, এখন কাইনেটিক অর্থাৎ আমাদের গতীয় ঘর্ষণ গুণাঙ্কের সূত্র কি হবে? মিউ কে ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আর। তাহলে এফ ইকুয়াল টু আমরা এম এ লিখতে পারবো, আর এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, তার মানে আমাদের হচ্ছে এখানে এম জি বলতে পারবো, তাহলে এম কাটা, তাহলে এ ডিভাইডেড বাই জিও বলতে পারবো। ঠিক আছে? সো গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা একটু লেস ইম্পর্টেন্ট, আসলে এখান থেকে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটাই আসবে। সো এখান থেকে কি রাখবো? জাস্ট সূত্র মুখস্থ রাখবো ভাই। এখান থেকে ম্যাথমেটিক্স আসে, ছোট ছোট ম্যাথ আসে, সূত্র মুখস্থ রাখতে হবে, এখান থেকে কি আসবে? ছোট ম্যাথমেটিক্স আসবে, ছোট ছোট টাইপের ম্যাথমেটিক্স আসবে ঘর্ষণ সংক্রান্ত থেকে। গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সূত্রটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? এখান থেকে তেমন একটা প্রশ্ন পেছাবে না। তোমার যদি ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিয়েছিলা বা ইঞ্জিনিয়ারিং যারা পরীক্ষা দিবে, তাদের ঘর্ষণ গুণাঙ্ক থেকে কিন্তু বেশ হার্ড কনসেপ্ট আসে। সো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য এর বাইরে আর তেমন কিছু আসবে না, এর বাইরে ভাইয়া তেমন কিছু আর আসবে না। সো এই জন্য আমি আর এই টপিকটাকে বড় করলাম না, কারণ তোমরা যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট হইতা, তাহলে কিন্তু আমি এখান থেকে আরো অনেক কিছু পড়াইতাম তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য, এর ভিতর থেকে আর বেশি কিছু যাবে না। ঠিক আছে? সো দেখো ঘর্ষণ সংক্রান্ত কি ভাই, আমরা জাস্ট খালি কি করবো? সূত্রগুলো মনে রাখবো, এখান থেকে ছোট ছোট টাইপের ম্যাথমেটিক্স আসবে, এখান থেকে আসলে ছোট টাইপের ম্যাথমেটিক্স আসতে পারে। ওকে? সো চলেন তাহলে আমরা পরবর্তী টপিকটায় যাব। পরবর্তী টপিক সংঘর্ষ ভাই। এইখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা আছে, এখান থেকে ছোট ছোট ম্যাথও আসতে পারে, বড় ম্যাথও আসতে পারে। সংঘর্ষ দেখেন, সংঘর্ষ কত ধরনের? আবার সংঘর্ষ হয় দুই ধরনের। সংঘর্ষ কত ধরনের ভাই? সংঘর্ষ দুই ধরনের। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে ভাইয়া, আর একটা কি আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। সো স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষর আমাদের একটা বৈশিষ্ট্য আছে, দুইটা বৈশিষ্ট্য মূলত, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে ভাইয়া কি? এক নাম্বার হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে। আর তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হবে? এটা গতিশক্তি সংরক্ষিত থাকে না। আর একটা বৈশিষ্ট্য আছে, দুই নাম্বার বৈশিষ্ট্য দেখেন, এখানে স্থিতিস্থাপক সংঘর্ষে বেগ বিনিময় হয়। কি ভাইয়া? বেগ বিনিময় হয়। আর এখানে আমাদের দুই নাম্বার বৈশিষ্ট্য, বেগ বিনিময় হয় না। ঠিক আছে? সো এইটা একদম ডিরেক্ট আমাদের থিওরি টাইপ এমসিকিউতে আসতে পারে, ভাইয়া, থিওরি টাইপ এমসিকিউতে আসতে পারে যে ভাই স্থিতিস্থাপক সংঘর্ষে কোনটা সংরক্ষিত থাকে? তাহলে গতিশক্তি সংরক্ষিত থাকে, অস্থিতিস্থাপক থাকে না। আবার কোনটাতে বেগ বিনিময় হয়? যেটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষে, আর অস্থিতিস্থাপক সংঘর্ষে বেগ বিনিময় হয় না। ওকে? সো এইখান থেকে দেখেন আমাদের আলটিমেটলি যেটা মেইন কনসেপ্ট সংঘর্ষ থেকে, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে প্রশ্ন আসে। সো চলো সেইটা আমরা একটু দেখে আসি, ভরবেগের সংরক্ষণশীলতা। সো ভরবেগের সংরক্ষণশীলতার আমরা একটা সূত্র জানি যে ভাইয়া, যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, অর্থাৎ সংঘর্ষের আগে আমাদের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ আমাদের সেম হবে, সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ আমাদের সেম হবে। ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে ভাই এটা কি অলওয়েজ প্লাস? এখানে না, এখানে প্লাস মাইনাস হইতে পারে, এখানেও প্লাস মাইনাস হইতে পারে। এখন কথা হচ্ছে যে ভাই এই জিনিসটা একটু বুঝাই দেন, কারণ আমাদের এইখানেই ঝামেলা যে ভাই কখন প্লাস হয়, কখন মাইনাস হয়, কখন প্লাস হয়, কখন মাইনাস হয়। ঠিক আছে? রাব্বি বলছো কি পিডিএফ এ দাগানো থাকে না? আমি আজকে বলছি তোমাদেরকে দাগানো থাকবে। ঠিক আছে? বলে দিছি না, কথা দিছি না তোমাদের মুন্না ভাইয়া? ঠিক আছে? কথা দিছি না, তোমাদের দাগানো পিডিএফ থাকবে। আমি যা যা লিখতেছি সবকিছুই থাকবে বাবা।
ঠিক আছে, আজকে থাকবে ইনশাআল্লাহ। ওকে, ভাইয়ার প্রতি বিশ্বাস রাখো, থাকবে আজকে। ওকে, আচ্ছা চলো ক্লাসে যাই। সো দেখেন আমাদের এখানে কিন্তু অলওয়েজ প্লাস না ভাই, প্লাস মাইনাস। সো একবার প্লাসও হইতে পারে, একবার মাইনাসও হইতে পারে, একবার প্লাসও হইতে পারে, একবার মাইনাসও হইতে পারে। এখন কথা হচ্ছে যে ভাই কখন প্লাস হবে, কখন মাইনাস হবে, কখন প্লাস হবে, কখন মাইনাস হবে, এই জিনিসটা একটু আমাদেরকে ক্লিয়ার করেন। সো চলেন আমরা সংঘর্ষের আগে অবস্থা দেখব। ধরো দুইটা গাড়ি সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের আগের অবস্থা। সংঘর্ষ বিভিন্ন রকম ভাবে হইতে পারে, সেইটার অনুযায়ী প্লাস মাইনাস হয়। সো ধরেন এইখানে একটা গাড়ি আছে আমার, এই গাড়িটা এই দিকে চলতেছে। সো M1 ভরের বস্তু গাড়ি U1 বেগে যাচ্ছে। আবার এইখানে গাড়িটা এইভাবেই যাচ্ছে, তাহলে M2 আর হচ্ছে U2। তাহলে দেখো গাড়ির দিক একই দিকে, গাড়ির দিক একই দিকে, তাহলে সংঘর্ষ হওয়ার জন্য অবশ্যই আমাদের U1টাকে বড় হইতে হবে U2 তুলনায়, না হলে তো সংঘর্ষই হবে না, একে তো পিছন দিকে লাগাই দিতে হবে সংঘর্ষ হইতে গেলে, তাই না? সো যদি একই দিকে হয় ভাইয়া, যদি একই দিকে হয় তাহলে প্লাস হয়, তাহলে সূত্রে প্লাস হয়। একই দিকে হলে আমাদের সূত্রে কি হবে ভাইয়া? প্লাস হবে। তার মানে আমরা M1 U1 প্লাস M2 U2 বলতে পারবো। এটা সংঘর্ষের আগের কনসেপ্ট শিখাচ্ছি কিন্তু। সো আমরা এই পার্টটা নিয়ে এখন আপাতত কথা বলতেছি না। এখন তাহলে দেখেন এই সংঘর্ষটা, এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন নাম্বার 1 এইভাবে ঘটতে পারে। আবার দেখেন কন্ডিশন নাম্বার 2, আমরা তো সংঘর্ষটা এইভাবেও ঘটতে পারবো, যেভাবে এইভাবেও ঘটাইতে পারবো। দেখেন তো, ধরেন এইখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে M1 U1, আর এইখানে একটা বস্তু আছে M2 U2, তাহলে এটা তো মুখোমুখি সংঘর্ষ হইতে পারে। দেখেন দিক বিপরীত, তাহলে বিপরীত যখন হবে, এরকম মুখোমুখি সংঘর্ষ হবে, দিক যখন বিপরীত হবে, একে অপরের দিক বিপরীত, তখন আমাদের সূত্রে মাইনাস হবে। যেমন আমাদের M1 U1 মাইনাস M2 U2 হবে। বুঝা গেল? বুঝতে পারছেন ভাই কখন প্লাস কখন মাইনাস? এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কখন প্লাস কখন মাইনাস। তোমরা ধাপ করে প্লাস বসায় দাও সব সময়, না, অলওয়েজ প্লাস হবে না। সো তোমার যদি দিক একই থাকে সংঘর্ষের সময়, তখন আমাদের প্লাস হয়, আর দিক যদি বিপরীত হয় ভাই, তখন আমাদের মাইনাস হয়। ঠিক আছে, সবাই বুঝতে পারলাম? একটু বলো ভাইয়া পিডিএফ কোথায় পাওয়া যাবে? পিডিএফ আমাদের ওই যে পেইড গ্রুপে। ঠিক আছে, তোমরা যারা আলটিমেটলি 600 টাকা দিয়ে ভর্তি হয়েছে, তোমাদেরকে কি বই তো কুরিয়ার করে পাঠানো হয়েছে, এবং আমাদের এই যে মানে এখন তো অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু হয়ে গেছে। সো আমরা ওই গ্রুপটাতে তোমাদেরকে পুরো আলটিমেটলি ক্লাসের স্লাইডটা দিয়ে দিব। ঠিক আছে, আর আজকে যেহেতু সবার জন্য ফ্রি ক্লাস ছিল, আজকে আলটিমেটলি সবার জন্য যেহেতু ফ্রি ক্লাস ছিল, আজকের ক্লাসের পিডিএফটা তোমাদেরকে সবাইকে দিয়ে দেওয়া হবে, পেজে নক করিও সবাইকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। ওকে, আচ্ছা। সো সবাই একটু বলেন দেখি ক্লিয়ার কিনা যে কখন প্লাস কখন মাইনাস, কখন প্লাস কখন মাইনাস, একটু বলেন। বাট হচ্ছে আলটিমেটলি যারা শেয়ার করেন নাই তারা কিন্তু পিডিএফ পাবেন না। ঠিক আছে, এই যে আমি এখন ধরে ফেলবো কারা কারা শেয়ার করেন নাই, কারা কারা শেয়ার করেন নাই একটু বলেন দেখি। যারা শেয়ার করেন নাই তারা কিন্তু আজকের ক্লাসে দাগানো স্লাইড পাবেন না, এত সুন্দর নোট পাবেন না আপনারা। ঠিক আছে, যারা এখনো শেয়ার করেন নাই তারা ভাইয়াকে দ্রুত ক্লাসটা শেয়ার করে কমেন্টে লেখেন যে ভাই শেয়ার ডান, আমি দেখি যে কারা কারা শেয়ার করবো, তাদেরকে কিন্তু পিডিএফ দিব, আদারওয়াইজ পিডিএফ দিব না কিন্তু। ওকে, সো যারা এখনো শেয়ার করেন নাই তারা সুন্দরভাবে ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, সো ভরবেগের সংরক্ষণশীলতা কখন প্লাস কখন মাইনাস আমরা বুঝে ফেললাম যে ভাই এটা একবার প্লাসও হইতে পারে, একবার মাইনাসও হইতে পারে। সো আমরা সেই কন্ডিশনটা একটু খুব সুন্দরভাবে দেখে ফেলছি, সেই কন্ডিশনটা ভাইয়া খুব সুন্দরভাবে দেখে ফেলছি। এখন আসেন যে ভাইয়া এখান থেকে না মিলিত বেগ বলতে পারে, মিলিত বেগ। সো এইখান থেকে দেখো মিলিত বেগ, ধরো আমার এই বস্তুটা এইখানে সংঘর্ষ এই দিকে গেছে, এই বস্তুটা এই দিকে গেছে, তাহলে আমার এইখানে দুইটা সংঘর্ষে লিপ্ত হয়েছে, সংঘর্ষে লিপ্ত হওয়ার পর দুইটাই একসাথে চলতেছে। সো এটাকে বলা হয় মিলিত বেগ। এই মিলিত বেগটা আলটিমেটলি অনেক গুরুত্বপূর্ণ। সো মিলিত বেগের কনসেপ্টটা আমি তোমাকে বুঝাই দেই। দেখেন মিলিত বেগ বললে আমাদের কি হবে ভাই, এটা যেহেতু একই দিকে যাচ্ছে গাড়িটা, তার মানে M1 U1 প্লাস হবে যেহেতু একই দিক M2 U2। আর মিলিত বেগ মানে কি ভাই, পরে দুইটা একসাথে ছেঁচড়ায় যাচ্ছে। সো এরকম যদি হয় তাহলে আমাদের M1 প্লাস M2 ইন্টু আমরা ভি বলতে পারবো, এই ভিটাই হচ্ছে মিলিত বেগ। সো এখানে ভির সূত্র কি হবে তাহলে, M1 U1 প্লাস M2 U2 ডিভাইডেড বাই আমাদের M1 প্লাস M2। সো এটা হচ্ছে আমাদের মিলিত বেগ ফর্মুলা। সো এই মিলিত বেগটা কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা একটু সুন্দর মতো দেখে রাখবা। মিলিত বেগের ফর্মুলাটা অনেক গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে রাখবা। এই তো শেয়ার ডান, এই তো হ্যাঁ, যারা যারা শেয়ার করছো তারা সবাইকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, যারা যারা শেয়ার করেছো তাদের সবাইকেই পিডিএফ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সবাইকে পিডিএফ দেওয়া হবে, টেনশন নাই। স্যার কারা কারা শেয়ার করছেন একটু নামটা একটু দেখি। সানজিদা, তারপরে শুভ্রা, তারপরে হচ্ছে নব, এই তো আনিকা শেয়ার করছো, এই তো হ্যাঁ, এই তো তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে, সমস্যা নাই, টেনশন করিও না। সো চলো তাহলে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা থেকে কি টাইপের ম্যাথ আসতে পারে, কোন কোন জায়গায় তোমাদের প্যাচ দিতে পারে সেটা আমরা দেখে ফেললাম। সো চলো এখন আমরা পরবর্তীতে চলে যাব। দেখেন এইটা অনেক গুরুত্বপূর্ণ, বন্দুক এবং গুলি ভরবেগের সংরক্ষণশীলতারই একটা কনসেপ্ট। সো বন্দুক এবং গুলি, বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে বলে তোমাকে, পশ্চাৎ বেগ, এটা ন্যাশনালে দুইবার আসছিল।
খুবই গুরুত্বপূর্ণ। দেখেন পশ্চাৎ বেগ নির্ণয় করার সূত্র কি? সো পশ্চাৎ বেগ নির্ণয় করার সূত্র হচ্ছে দেখেন আমাদের যে ভাই v ইকুয়াল টু মাইনাস ছোট হাতের m ছোট হাতের v ডিভাইডেড বাই বড় হাতের m। এখন কথা হচ্ছে যে ভাই পশ্চাৎ বেগ যখন বলবে তোমাকে বলে দিবে যে ভাই পশ্চাৎ, তখন আর এখানে মাইনাস নেওয়ার দরকার নাই, তখন আমাদের v ইকুয়াল টু হবে v ইকুয়াল টু সূত্র হবে ছোট হাতের m ছোট হাতের v ডিভাইডেড বাই বড় হাতের m। পশ্চাৎ মানে নিজেই নেগেটিভ, পশ্চাৎ মানে নিজেই নেগেটিভ। যেমন আমাদেরকে যদি বলে যে ভাই মন্দন কত, তখন এ অ্যান্সার যতই হোক না কেন আলটিমেটলি মাইনাস যদি আসে তাহলে মাইনাস আমরা লিখবো না কিন্তু, কারণ মন্দন তো নিজেই নেগেটিভ, পশ্চাৎ মানে নিজেই নেগেটিভ। সো এখানে যখন পশ্চাৎ বেগ বলবে তখন আমরা মাইনাস নিব না। আর তাহলে মাইনাসটা কখন নিব? যখন তোমাকে বলবে শুধু বেগ, বন্দুকের বেগ বের করো, শুধু বেগ বললে তখন আমরা এই সূত্র নিব, মাইনাস সহ নিব। আর যদি বলে যে ভাই পশ্চাৎ বেগ, তখন আর মাইনাস নিব না, কারণ পশ্চাৎ নিজেই নেগেটিভ। সো এখন কথা হচ্ছে এখানে ছোট হাতের m ছোট হাতের v বড় হাতের m বড় হাতের v, এগুলো না আবার কি? এখানে ছোট হাতের m ছোট হাতের v বড় হাতের m বড় হাতের v। সো এই দুইটা আসলে কি কি দেখেন, গুলি বড় নাকি আমাদের হচ্ছে বন্দুক বড়? গুলি তো ছোট্ট একটা বুলেট থাকে, বন্দুক তো অনেক বড় থাকে, তাই না? সো ছোট জিনিস এই জন্য স্মল লেটার দ্বারা প্রকাশ করছি। এটা হচ্ছে আমাদের গুলির, এটা হচ্ছে আমাদের গুলি, এটা হচ্ছে গুলির ভর এবং আমাদের বেগ। আর এটা কি বড় জিনিস ক্যাপিটাল লেটার, তার মানে আমরা বন্দুক করছি, বন্দুকের, ঠিক আছে? সো দেখেন আমরা তাহলে কার পশ্চাৎ বেগ বের করি সব সময়, আমাদের গুলির না বন্দুকের? গুলি না বন্দুকের। যে আমরা এরকম করে ধরো ফায়ার করলাম, ফায়ার করার সময় তখন পিছন দিকে একটা ধাক্কা দিবে, এই ধাক্কাটাই মূলত পশ্চাৎ বেগ বের করতে বলতেছে। ওকে, সো দেখো আলটিমেটলি আমরা তাহলে এটা কি বন্দুকের পশ্চাৎ বেগ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, আমাদের গুলির ভর এবং গুলির বেগ ডিভাইডেড বাই বন্দুকের ভর করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি বন্দুকের বেগ বেরোলে তাহলে মাইনাস সহ উত্তর লিখবো, আর যদি বলে পশ্চাৎ বেগ কত বন্দুকের, তাহলে মাইনাস নিব না, পশ্চাৎ নিজেই একটা নেগেটিভ। ওকে, সবাই বুঝতে পারছি রে? সবাই বুঝতে পারছি কিনা বলো দেখি, সবাই বুঝতে পারছি কিনা বলো? 10টি শেয়ার দিলাম, হ্যাঁ এই যে 10টি, যারা এই আব্দুল 10টি শেয়ার, তোরে কেউ পিডিএফ না দিলে সরাসরি আমাকে নক করবি, ঠিক আছে? ফেসবুকে জাস্ট এমডি মনিরুজ্জামান মুন্না লেখা সার্চ দিবি, তাহলে আমার আইডি চলে আসবে। তোরে কেউ না দিলে আমি দিব, ঠিক আছে? ধন্যবাদ। ওকে, ক্লাস কখন শুরু হলো? আমি মিস করে ফেললাম। আচ্ছা, ক্লাস তো অনেক আগেই শুরু হয়ে গেছে রে, মিস হয়ে গেল না আসলে। ক্লাসটা এখন যতদূর পারো করো, ক্লাস শেষে রেকর্ডেড থাকবে। সো আলটিমেটলি ক্লাসটা শেষ হওয়া মাত্র তুমি ওই বাকি অংশ যেগুলো আমরা করে ফেলছি সেগুলো দেখে ফেলবা। ওকে, আচ্ছা, ওকে হ্যাঁ রিমি বলেন ভাইয়া। ওকে, এই তো বাকি সবাই শেয়ার করেছো। হ্যাঁ, যারা শেয়ার করেছো তাদেরকে তোমরা যদি পিডিএফ না পাও সরাসরি আমাকে নক করবে, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। ওকে, আচ্ছা, সো চলেন তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট ভাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, 3 স্টার টপিক। এখান থেকে অলরেডি প্রশ্ন আসছিল। সো পশ্চাৎ বেগ কনসেপ্টটা খেয়াল রাখবা, পশ্চাৎ বেগ কনসেপ্টটা ভাইয়া খেয়াল রাখবা, পশ্চাৎ বেগ কনসেপ্টটা খেয়াল রাখবা। এই তো যারা শেয়ার করতেছেন তাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, আর যারা শেয়ার করে নাই তাদেরকে পিডিএফ দেওয়া হবে না। সো আলটিমেটলি পিডিএফ পাইতে গেলে ক্লাস শেয়ার করতে হবে এবং ভাইয়াকে কমেন্ট সেকশনে লিখতে হবে শেয়ার ডান, ঠিক আছে? শেয়ার ডান। সো আলটিমেটলি ওরে বাপরে, ক্লাস কেমন লাগতেছে সবার? দেখো কেন্দ্রমুখী বল দেখেন, কেন্দ্রমুখী বল দিয়ে দিছি আমি। এখন এই টপিকটা না বেশ গুরুত্বপূর্ণ, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য 100% একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কেন্দ্রমুখী বল। ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য 100% গুরুত্বপূর্ণ আমাদের কি ভাই, কেন্দ্রমুখী বল। ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য 100% গুরুত্বপূর্ণ কেন্দ্রমুখী বল। ওকে, সো এখন দেখেন কেন্দ্রমুখী বল। সো আমরা নরমাল ধরেন আমার কেন্দ্রমুখী বলের সূত্র মনে নাই, কোনো প্যারা নাই ভাইয়া, তো আছে দেখো তোমাদেরকে টেকনিক শেখাই দিচ্ছি। আমাদের নরমাল রৈখিক বলের সূত্র কি ভাই, F = ma, তাই না? এখন এইটা থেকে আমরা কেন্দ্রমুখী বলের সূত্রে কনভার্ট করব। সো দেখো আমরা কেন্দ্রমুখী মানে কি ভাই, বৃত্তাকার পথে বস্তু যদি v বেগে ঘূর্ণায়মান থাকে r ব্যাসার্ধের বৃত্তাকার পথে, তখন আমরা কেন্দ্রমুখী ত্বরণ কি জানি যে ভাই v²/r। এই সূত্রটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ রাখবা যে ভাই বৃত্তাকার পথে v বেগে r ব্যাসার্ধের বৃত্তাকার পথে কোনো বস্তু ঘূর্ণায়মান থাকলে তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো, যে ভাই কেন্দ্রমুখী ত্বরণ = v²/r, কেন্দ্রমুখী ত্বরণ = v²/r। তাহলে দেখেন এখানে আমরা যেহেতু কেন্দ্রমুখী বল বের করতেছি, তার মানে আমরা FC বের করতেছি, FC = তাহলে কি হবে ভাই m v²/r। সো এই সূত্রটা আমাদের ম্যাথমেটিক্স এইখান থেকে আসতে পারে, আমাদের এখান থেকে কি আসতে পারে ভাই, ম্যাথমেটিক্স আসতে পারে। ওকে,
কেন্দ্রমুখী বলটা একটু সুন্দর মতো খেয়াল রাখবা, এখান থেকে ম্যাথমেটিক্স আসতে পারে, এখান থেকে সুন্দর মতো খেয়াল রাখবা ম্যাথমেটিক্স আসতে পারে। ওকে, সুন্দর মতো খেয়াল রাখবা ম্যাথমেটিক্স আসতে পারে। ওকে, আচ্ছা আচ্ছা, ক্লাস মূলত কোথায় শেয়ার দিবেন? ক্লাস আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, ক্লাস আপনাদের বন্ধুদের কাছে, যারা ন্যাশনাল ইউনিভার্সিটির প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে শেয়ার করে দিবেন, ঠিক আছে? যারা আলটিমেটলি ভর্তি প্রস্তুতি নিচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য তাদের কাছে শেয়ার করলেই হবে, ঠিক আছে? অথবা নিজের প্রোফাইলে শেয়ার করে দেন, তাহলে সবাই আলটিমেটলি আপনার যত বন্ধু বান্ধব আছে তারা অটোমেটিক একা একাই দেখে ফেলতে পারবে। ওকে, আচ্ছা চলো তাহলে কেন্দ্রমুখী বল, আলটিমেটলি কেন্দ্রমুখী ত্বরণটাও কিন্তু আমরা শিখে ফেললাম। সো কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি রে ভাই? সি এসি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই সি মানে কি? সি মানে সেন্ট্রাল, মানে একদম কেন্দ্রে, ঠিক আছে? ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। সো এইখান থেকে দেখো এই সূত্রটা না আরো একরকম ভাবে লেখা যায়, এই সূত্রটাকে আমরা আরো ভাবে ভেঙে ভেঙে লিখতে পারবো। দেখেন আমরা একটা সূত্র জানি না যে ভাই ভি ইকুয়াল টু ওমেগা আর। সো এখন যদি এইখানে মান বসাই দিই তাহলে দেখেন আমাদের এখানে কি আসতেছে ভাই, যে এম ওমেগা স্কোয়ার তারপরে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এই আর আর এই আর কাটা, তার মানে আমরা এম ওমেগা স্কোয়ার আর পাচ্ছি। তার মানে আমাদের দেখো সূত্রটা কিন্তু আমরা কনভার্ট করে ফেললাম আমাদের আরো একভাবে। সো অনেক রকম ভাবে ফরমেশন সাজানো যায়, সো এই ফরমেশনগুলো খেয়াল রাখবা। ঠিক একই ভাবে আমাদের কেন্দ্রমুখী ত্বরণটা যদি আমরা সাজাই তাহলে এখানে কি ওমেগা স্কোয়ার আর আর স্কোয়ার থাকতেছে, আর নিচে ডিভাইডেড বাই আর, এই আর কাটা, তার মানে আমরা ওমেগা স্কোয়ার আর পাচ্ছি শুধুমাত্র। তার মানে এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয়ের সূত্র, ঠিক আছে? কেন্দ্রমুখী ত্বরণ, তার মানে দেখেন কেন্দ্রমুখী বলের সূত্র কি ভাই? এম ওমেগা স্কোয়ার আর। আর কেন্দ্রমুখী ত্বরণের সূত্র এম নাই, ওমেগা স্কোয়ার আর শুধু। সো এখান থেকে ছোট ছোট ম্যাথমেটিক্স আসে, এখান থেকে ছোট ছোট ম্যাথমেটিক্স আসে। সো এই জিনিসটা খেয়াল রাখবা, এই জিনিসটা ভাইয়া একটু খেয়াল রাখবা। ওকে, সো চলেন আমরা পরবর্তী টপিকে যাব। আমাদের যখন টপিক পড়া শেষ হবে তখন আমরা প্রশ্ন সমাধানে যাব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই অধ্যায় থেকে যত প্রশ্ন আসছে দেখবো ইনশাআল্লাহ। ওকে, সো দেখুন ব্যাংকিং কোণ, ব্যাংকিং কোণ মূলত কি ভাই? দুর্ঘটনা এড়াতে আলটিমেটলি রাস্তার যখন বাঁক নেই, আমরা বাঁকের মধ্যে দেখবা যে ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত একটু উঁচু করে দিছে, কারণ কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল যাতে ঠিক থাকে, আলটিমেটলি আমরা বাঁকটা দুর্ঘটনা এড়িয়ে নিরাপদভাবে বাঁক নিতে পারি, সেটাকে আলটিমেটলি আমরা কি বলি? ব্যাংকিং কোণ বলি। সো ব্যাংকিং কোণ ব্যাপারটা দেখো, আলটিমেটলি আমি যদি তোমাকে যদি বুঝাই যে ভাইয়া এইরকম নিচের ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত একটু উঁচু করা হয়, তো কতটুকু উঁচু? ধরো আমরা এই পরিমাণ উঁচু করছি, আর রাস্তার প্রশস্ত এটাকে এক্স দ্বারা প্রকাশ করলাম, এই যে এটাই হচ্ছে আমাদের থিটা, এটা ব্যাংকিং কোণ। তাহলে দেখেন ব্যাংকিং কোণে দুইটা সূত্র আছে। সো আমরা এখান থেকে আমরা ট্যান থিটা, যেহেতু আমাদের লম্ব এবং ভূমি নিয়ে কাজ করতেছি, ট্যান থিটা ইকুয়াল টু কি ভাই? লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে ব্যাংকিং কোণ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এইচ ডিভাইডেড বাই এক্স বলতে পারবো। থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এইচ ডিভাইডেড বাই এক্স বলতে পারবো। এটাও কিন্তু ব্যাংকিং কোণ সূত্র। আবার আরেকটা ব্যাংকিং কোণের সূত্র আমরা জানি যে ভাইয়া ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, এটাও কিন্তু ব্যাংকিং কোণের সূত্র। এখন কখন কোন সূত্র ইউজ করবো ভাই? যখন তুমি দেখবা যে পরীক্ষার প্রশ্নে বেগের মান দেওয়া আছে তখন এই সূত্র, আর যখন দেখবা যে ভাই উচ্চতা এবং রাস্তার প্রশস্ত দেওয়া আছে তখন এই সূত্র, ঠিক আছে? সো পরীক্ষার প্রশ্নই তোমাকে বলে দিবে কখন কোন জায়গায় কোন সূত্র ইউজ করতে হবে। আর দেখেন আরেকটা মজার বিষয়, দেখেন যেহেতু আমার এটাও ট্যান থিটা, এটাও ট্যান থিটা, তার মানে আমরা এইটা ইকুয়াল টু এটা লিখতে পারবো, তার মানে এইচ ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। এইখান থেকে দেখো বেগ বের করার আরেকটা নতুন সূত্র পাবো। বেগ বের করার সূত্র হচ্ছে রুট ওভার আমরা হচ্ছে এইচ আর জি ডিভাইডেড বাই আমরা পাবো হচ্ছে এক্স। সো এইটা হচ্ছে বেগের আরেকটা সূত্র পাইলাম, ঠিক আছে? সো এখন দেখেন বেগের তো ভাই এইখান থেকে একটা সূত্র পাইতাম যে ভাই এখান থেকে ভি ইকুয়াল টু তো লেখা যায় রুট ওভার ট্যান থিটা আর জি। তাহলে দুইটা সূত্র পেলাম। কখন কোন সূত্র? যে ভাই যদি আমাদের উচ্চতা দেওয়া থাকে, দেখেন উচ্চতা দেওয়া থাকলে আমাদের বেগের এই সূত্র, আর উচ্চতা এইচ যদি আমাদের না থাকে তাহলে আমাদের এই সূত্র। বুঝা গেল? সবাই বুঝতে পারছেন রে ব্যাংকিং কোণের ব্যাপারটা? ব্যাংকিং কোণের ব্যাপারটা সবাই বুঝছি? দেখেন ব্যাংকিং কোণে দুই রকম কন্ডিশন আছে, আবার দুইটা কন্ডিশন থেকে আমরা কম্বাইন্ড ভাবে আরেকটা কন্ডিশন আমরা আনতে পারবো। ব্যাংকিং কোণ বুঝা গেল? ব্যাংকিং কোণ বুঝা গেল ভাইয়া? ব্যাংকিং কোণ বুঝা গেল? এই তো ট্যান থিটা ভি স্কয়ার আর জি। হ্যাঁ, ট্যান থিটা ভি স্কয়ার আর জিও হবে, আবার এইভাবেও তুমি করতে পারবে। এখন তোমাকে প্রশ্ন দেখে বুঝতে হবে যে ভাই কিসের মান দেওয়া আছে, কিভাবে কাজ করতে হবে। তো চলো নেক্সটে যাবো আমরা। কৌণিক এবং রৈখিক সম্পর্ক খুবই ইজি ভাই। কৌণিক এবং রৈখিক, দেখো কৌণিক এবং রৈখিক সূত্র মাঝে মাঝে আমরা মুখস্থ করি আলাদাভাবে, না আমি আজকে টেকনিক শিখাবো, কোনো সূত্র মুখস্থ করতে পারবে না, তুমি রৈখিক থেকে কৌণিকে কনভার্ট করতে পারবা। সেটার জন্য আমাদেরকে কিছু সিম্বল, দেখেন রৈখিকে আমাদের এম কে কৌণিকে আই দ্বারা প্রকাশ করা হয়, আবার এখানে ভি কে এখানে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, এখানে ইউ কে ধরেন এখানে ওমেগা নট দ্বারা প্রকাশ করা হয়, এখানে ধরেন আমাদের হচ্ছে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এখানে আলফা দ্বারা প্রকাশ করা হয়, আবার এখানে এস সরণকে এখানে থিটা দ্বারা প্রকাশ করা হয়। ওকে, সো এই বেসিক
প্রতীকগুলো তোমাকে জানতে হবে। এটা পুরাটাই কি রৈখিক আর এটা পুরাটাই কি কৌণিক। সো ধরো এখন আমাদের রৈখিক সূত্র F ইকুয়াল টু আমরা MA, সো এটাকে এখন কৌণিকে যদি কনভার্ট করি তাহলে দেখেন এইখানে F কে এইখানে হচ্ছে টাও দ্বারা প্রকাশ করা হয়, এখানে P কে এখানে আমাদের বড় হাতের L দ্বারা প্রকাশ করা হয়। সো তাহলে আমাদের এখানে সূত্রটা কনভার্ট করে ফেলো দেখি, তাহলে F ইকুয়াল টু কি হবে, F এর জায়গায় টাও হয়ে যাবে, তাহলে টাও ইকুয়াল টু I আলফা। দেখছো দেখছো রৈখিক সূত্র থেকেই তুমি কৌণিকে যাইতে পারবা, রৈখিক সূত্র থেকেই ভাইয়া তুমি কৌণিকে যাইতে পারবা, রৈখিক সূত্র থেকেই তুমি কৌণিকে যাইতে পারবা। এটার জন্য আলাদাভাবে টাও ইকুয়াল টু I আলফা মুখস্থ করার দরকার নাই, সব সূত্র তুমি কনভার্ট করতে পারবা। ধরো আমার P ইকুয়াল টু MV আছে, এখন কৌণিক ভরবেগ চাইছে, তাহলে তুমি রৈখিক থেকে কৌণিকে কনভার্ট করো, তাহলে L ইকুয়াল টু I ওমেগা হয়ে গেল। দেখছো প্রত্যেকটা সূত্র তুমি এখান থেকে আনতে পারবা। ধরো এখন কৌণিক গতিশক্তি চাইছে, তার মানে আমরা রৈখিক গতিশক্তি তো জানি হাফ mv স্কয়ার, তাহলে এইখান থেকে কৌণিকে কনভার্ট করতে পারবো কেমনে, দেখো ই কে ই দ্বারা প্রকাশ করা হয় হাফ I ওমেগা স্কয়ার, তাহলে এটা কি হয়ে গেল, কৌণিক হয়ে গেল। বুঝতে পারলাম? কোন সূত্র তোমার কৌণিকে মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট এই প্রতীকগুলোর মনে রাখবা যে ভাই এটা রৈখিকে এটা কৌণিকে, তুমি জাস্ট চেঞ্জ করে দিবা, তুমি জাস্ট কি করবা, চেঞ্জ করে দিবা। কোন সূত্র তোমার কি করার দরকার নাই, মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট প্রতীক ভাই রৈখিকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, কৌণিকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, যে কোনো সূত্র তুমি রৈখিক থেকে কৌণিকে অটোমেটিক কনভার্ট করতে পারবা, যে কোনো সূত্র তুমি রৈখিক থেকে কৌণিকে অটোমেটিক কনভার্ট করতে পারবা। সবাই বুঝতে পারলাম? বলো তো দেখি সবাই বুঝতে পারলাম কিনা ভাইয়া, একটু বলো তো দেখি সবার ক্লিয়ার কিনা। দেখেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকে আমরা এই সূত্রগুলো মুখস্থ করতে গিয়ে প্যারা খাই যে ভাই এগুলো তো মনে থাকে না, মনে রাখার দরকার নাই। তোমার কাছে যদি কৌণিক কোনো কিছু চাই তুমি রৈখিক সূত্রটা আগে মনে করবা, রৈখিক থেকে লাস্ট কৌণিকে কনভার্ট করে ফেলবা। আর যেহেতু এখানে রিটেন নাই এমসিকিউ, তুমি যদি রৈখিক সূত্র দিয়ে ম্যাথ সমাধান করো তবুও কোনো প্যারা নাই, ঠিক আছে, তবুও কোনো প্যারা নাই, তোমার উত্তর ঠিকই আসবে। ঠিক আছে, এটা চোরাই বুদ্ধি শিখাই দিলাম তোমাদেরকে। সবার ক্লিয়ার রে? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার বলো, সবার ক্লিয়ার বলো, সবার ক্লিয়ার একটু বলো আমাকে, সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। দেখো পরবর্তীতে দেখো আমরা মোটামুটি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য যতটুকু নিউটন বলবিদ্যা থেকে আসার মতো টপিক আছে সবগুলাই দেখে ফেলছি। এখন চলো যে ভাই আমরা যে শিখলাম এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলান যে প্রশ্নগুলান আসছে যত শিখলাম এটা কি অ্যাপ্লাই করতে পারতেছে কিনা সব। চলো এখন আমরা প্রশ্ন সমাধানে যাবো। এগুলো এখন যা করব সবকিছুই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত বছরের প্রশ্ন। এখন বলেন দেখি যে নিচের কোনটি টর্কের আমাদের আলটিমেটলি মাত্রা, টর্কের মাত্রা, নিচের কোনটা টর্কের মাত্রা, নিচের কোনটা টর্কের মাত্রা, এটা কি পারা যাবে না? দেখেন এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এখন টর্ক মানে কি ভাই, টর্ক মানে কি, ওই যে রৈখিক বলকে আমাদের কৌণিকে নিয়ে গেলে টর্ক বলা হয়, তাই না? তাহলে এফ কে আমরা কি জানি, টর্ক, এফ কে হচ্ছে টাও লেখা যায়, টাও। দেখেন এখন টাও এর আমাদের বেশ কয়েকটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা একটু মনে রাখবেন, সম্পর্কটা একটু দেখেন যে ভাইয়া আমাদের টর্কের সম্পর্ক কি। দেখেন আমরা লিখতে পারবো যে ভাই এফ ইকুয়াল টু আর ক্রস, দেখো এইখান থেকে আমরা লিখতে পারবো ভাইয়া যে আমাদের হচ্ছে টাও ইকুয়াল টু আমাদের আর ক্রস এফ। এই সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ। আর একটা সম্পর্ক আছে, যেহেতু এটা আসছে কৌণিক ভরবেগেরটাও লিখে দেই, তাহলে এল ইকুয়াল টু আর ক্রস আমরা বলতে পারবো পি। এই দুইটা সম্পর্ক তোমাকে রৈখিক কৌণিক সম্পর্ক মনে রাখতে হবে ভাইয়া, রৈখিক কৌণিক সম্পর্ক তোমাকে মনে রাখতে হবে। ওকে, রৈখিক এবং কৌণিক সম্পর্ক মনে রাখতে হবে। দেখো এখান থেকে ভাই মাত্রা চাইছে, তাহলে মাত্রা, মাত্রা তোমার আলটিমেটলি মাত্রা কি মুখস্থ করার দরকার আছে না, তুমি সূত্র থেকে আনবা। তাহলে এই যে সূত্রটা পাইলাম, তাহলে এখান থেকে আর মানে কি লেন্থ বড় হাতের এল, এফ এর মাত্রা তো আমরা অলরেডি একটু আগে শিখছি যে ভাই এম এল টি ইনভার্স 2, তাহলে ইন টোটাল যদি আমরা করি তাহলে এম এল স্কয়ার টি ইনভার্স 2 পাচ্ছি। সো আমাদের এককটা কোনটা হবে ভাই, টর্কের মাত্রা এম এল স্কয়ার টি ইনভার্স 2। এম এল স্কয়ার টি ইনভার্স 2 কোথায় আছে, ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা, এটা অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল। কে কে পারছেন দেখি, কে কে পারছেন, কে কে পারছেন? এই তো জেরিন তাসনিম পারছো, তানিয়া পারছো, তানজিম পারছো, তানজিম, হ্যাঁ তানজিমও পারছো, বি নাম্বার বি নাম্বার বি নাম্বার, এই তো হ্যাঁ নমস্কার, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ওকে, হ্যাঁ ভেক্টর রাশি, হ্যাঁ ঠিক আছে। সো সবাই উত্তর করেন, সবাই উত্তর করেন, এই তো সবাই উত্তর করে ফেলছে যে ভাইয়া বি নাম্বার বি নাম্বার বি নাম্বার। দেখেন মাত্রা একক কিন্তু মুখস্থ করার দরকার নাই ভাই, মাত্রা একক তুমি সূত্র থেকে আনতে পারবা। দেখো যেহেতু টর্ক আসছে আর একটা জিনিস তোমাকে শিখাইলাম, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগেরটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কৌণিক ভরবেগ। সো কৌণিক ভরবেগের একক কি হবে, মাত্রা কি হবে, এটা একটু দেখে রাখবা। সো এখান থেকে সূত্র থেকে তুমি ইজিলি আনতে পারবা। ওকে, তো চলো নেক্সটে যাবো আমরা। দেখো তো নেক্সটে কি বলা আছে যে ভাই একটি চাকার ভর 10 কেজি এবং চক্রগতি ব্যাসার্ধ আমাদের কত 0.5 মিটার, এর আমাদের জড়তার ভ্রামক কত। ভাই জড়তার ভ্রামকটা কি, জড়তার ভ্রামক দেখেন, জড়তার ভ্রামক I ইকুয়াল টু এম আর স্কয়ার আমরা জানি,
বাট এইখানে যেহেতু আমাদের পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে চক্রবর্তীর ব্যাসার্ধ, তাহলে চক্রবর্তীর ব্যাসার্ধ থাকলে আমরা কি জানি যে I = mk² সূত্র নিতে হয়। সিম্পল জিনিস ভাই, এখন জাস্ট মান বসাই দাও। m এর মান কত 10, k এর মান কত ভাই আমাদের 0.5, তার উপরে স্কয়ার। এখন তোমাদের মজার বিষয় হচ্ছে না, ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু ভাইয়া কি থাকে, ক্যালকুলেটর ব্যবহার থাকে। ক্যালকুলেটর ব্যবহার কিন্তু বৈধ, এখানে কিন্তু নিষিদ্ধ না। ক্যালকুলেটর ব্যবহার তোমরা ইজিলি ব্যবহার করতে পারবা। এখন ক্যালকুলেট করো, সবাই ক্যালকুলেট করে আমাকে উত্তর দেন। এখন আপনারা এটা হাতে ক্যালকুলেশন নিয়ে প্যারা খাইতে হবে না, হাতে ক্যালকুলেশন নিয়ে প্যারা খাইতে হবে না। তুমি ডিরেক্ট কি করবা, ডিরেক্ট আলটিমেটলি ক্যালকুলেটর তোমার হাতে থাকবে, ক্যালকুলেট দিয়ে ক্যালকুলেশন করতে পারবা, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে অ্যান্সার করতে পারবা। সবাই একটু উত্তর করো দেখি ভাইয়া, সবাই একটু উত্তর করো। এই তো সবাই অ্যান্সার করতেছি, সবাই অ্যান্সার করতেছি, সাবাস। সবাই দ্রুত দ্রুত অ্যান্সার করেন। আপনাদের হাতে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারেন, কারণ আলটিমেটলি আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু অলওয়েজ ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়। ঠিক আছে, সবাই একটু দ্রুত আমাকে বলেন যে ভাইয়া অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে। এই তো সবাই পারছো যে ভাইয়া অ্যান্সার করতেছো সি সি, হ্যাঁ 2.5। ওকে চলো নেক্সটে যাবো আমরা, নেক্সটে যাবো। দেখেন নেক্সটে কি বলছে, বলের ভ্রামকের মাত্রা। বলের ভ্রামক দেখেন, বলের ভ্রামক দেখেন, বলের ভ্রামকের মাত্রা দেখেন। আমি একটা জিনিস তোমাকে শর্টকাট শিখাই দেই। টর্ক দেখেন, কাজ, শক্তি, টর্ক, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, বলের মোমেন্ট, এই সবগুলারই মাত্রা সেম। সবগুলারই কি ভাইয়া মাত্রা সেম, সবগুলারই মাত্রা সেম। সো বলের ভ্রামক, টর্ক, দ্বন্দ্বের ভ্রামক, কাজ, শক্তি সবগুলারই মাত্রা সেম। ঠিক আছে, সো আমাদের টর্কের একটু আগে আমরা দেখছিলাম যে ভাই টর্কের একটু আগে টাউ = আমাদের r × f, এইখান থেকে আমরা পাইছিলাম যে ভাইয়া ml² T−2। সো ml² T−2 কোথায় আছে বাবা, দেখো তো দেখি। ml² T−2 ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা। ওকে ওকে ঠিক আছে, চলো তাহলে নেক্সটে যাই। কৌণিক ভরবেগ ভাই একটু আগেই শিখাইছি। কৌণিক ভরবেগ আমাদের L = আমরা কি জানি যে ভাইয়া L = r × p, সিম্পল জাস্ট বসাই দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে ml² T−1 হবে। সো আমাদের এ নাম্বার রাইট অ্যান্সার। চলো নেক্সটে যাব আমরা। এখন এগুলো কিন্তু সবকিছুই পড়াই ফেলছি, জাস্ট আমি তোমাদেরকে প্রসেসটা বলে দিই। এগুলো এখন সবকিছুই পারবা। যাদের কাছে আমাদের বই আছে তারা আলটিমেটলি ক্লাসটা করার পরে সুন্দর মতো প্রশ্নতে গেলেই তোমরা অ্যান্সার করতে পারবা। এখন যাদের কাছে বই নাই, আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সহায়িকা বই নাই, তারা অলওয়েজ কিন্তু আলটিমেটলি কি করবা, এখন যে কোনো পাবলিকেশন থেকে বই কিনতে গেলেই কিন্তু অ্যারাউন্ড 600 টাকার মতো লাগবে। সো তুমি কি করবা, তোমাদের কিন্তু আগেই বলে দিছি, ক্লাস শুরুতেই বলে দিছি, মাঝে বলে দিছি, তোমরা যদি আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন কোর্সে যদি ভর্তি হও তাহলে কি হবে, তাহলে মাত্র 600 টাকা দিয়ে তুমি আমাদের কোর্সে ভর্তি হলে তোমার এই বইটা কিন্তু তোমাকে ফ্রিতেই কুরিয়ার করে দেওয়া হবে। আচ্ছা হ্যাঁ, আলটিমেটলি একই কথা। দেখো আমাদের এই বইটা তুমি যদি 600 টাকা দিয়ে পারচেজ করো তাহলে কিন্তু আমাদের এই পুরো আলটিমেটলি 510 টাকা। আচ্ছা ঠিক আছে, সো 510 টাকা দিয়ে যদি বইটা কিনো তাহলে তোমার এই কোর্সটা সম্পূর্ণ তুমি ফ্রিতে পেয়ে যাবে। এই কোর্সে কি কি থাকবে ভাইয়া, এই কোর্সে দেখো তোমার প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস, যেমন আজকে আমরা নিউটন বলবিদ্যায় ক্লাস করে ফেললাম, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস থাকবে, সাজেশন ক্লাস থাকবে, তারপরে হচ্ছে পরীক্ষার ব্যবস্থা থাকবে, মডেল টেস্ট নেওয়া হবে তোমাদের। ঠিক আছে, সো আজকের ক্লাস দেখো আলটিমেটলি তোমাদেরকে তো পুরো বেসিক কনসেপ্টটা আমি তোমাদেরকে দেখাই দিছি। দেখো প্রত্যেকটা জিনিসের আমি তোমাদের বেসিক কনসেপ্টটা খুব সুন্দরভাবে দেখাই দিছি ভাইয়া। আমি যদি স্লাইডগুলো একটু তোমাদেরকে দেখাই, দেখো প্রত্যেকটা কনসেপ্ট আমি দেখাই দিছি। সো যারা ক্লাস শেয়ার করছেন তারা কিন্তু এই পুরো দাগানো স্লাইডটা পেয়ে যাবেন। সো এখন সুন্দর মতো জাস্ট ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করেন, আমি তো কয়েকটা প্র্যাকটিস করাই দিলাম, আর বাকিগুলো তোমরা নিজেরাই ইনশাল্লাহ পারবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ক্লাসে। এখনো যারা ভর্তি হন নাই খুব দ্রুত আলটিমেটলি বইটা কিনেন, তাহলে পুরো কোর্সে আপনাদের ফ্রিতে এনরোলমেন্ট করা হবে। বাকি ক্লাসগুলো কিন্তু আর এইভাবে ফ্রিতে নেওয়া হবে না, আমাদের কিন্তু পেইড গ্রুপে নেওয়া হবে। সো যারা এখনো ভর্তি হও নাই খুব দ্রুত ভর্তি হয়ে যাও, আলটিমেটলি পরবর্তী ক্লাসগুলো কিন্তু তোমরা নাও পাইতে পারো। সো দ্রুত ভর্তি হয়ে যাও। আর এই অফারটা কিন্তু সবসময় নাও থাকতে পারে যে আলটিমেটলি তুমি বই কিনলে কোর্স ফ্রি পাবা, না হলে কিন্তু পরবর্তীতে অফার শেষ হয়ে গেলে কি বই আলাদাভাবে কিনতে হবে, আবার কোর্সও আলাদাভাবে কিনতে হবে। ওকে, সো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।